লাস্ট ক্লাস মানে থার্ড ক্লাস হচ্ছে আমাদের একটু ইনকমপ্লিট থেকে গেছিল, সেখানে আমরা ভেক্টর, ম্যাট্রিক্স এবং অ্যারে এই তিনটা মোটামুটি একটা আইডিয়া নিয়েছিলাম। কিন্তু ডেটা ফ্রেম আর হচ্ছে লিস্ট, এই দুটো টপিক ফুল কমপ্লিট করা হয়নি। তো আজকে হচ্ছে এই দুটো কমপ্লিট করব, প্লাস কিছু অল্প জিনিস ম্যাট্রিক্সে বাকি ছিল সেই জিনিসটাও কভার করব। সো ম্যাট্রিক্সে আমি যদি উপরের দিকে যাই, ম্যাট্রিক্সের টপিকটা এখান থেকে শুরু হয়েছিল, 27 নম্বর লাইন। সো এখান থেকে হচ্ছে আমরা ম্যাট্রিক্সের টপিকটা শুরু করছিলাম। তো এখানে আমাদের কিছু ম্যাথমেটিক্যাল অপারেশন ছিল ম্যাট্রিক্স, যেটা হচ্ছে আমরা দেখি নাই। আমরা শুধুমাত্র ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের পার্টটা দেখছি, যে কত ধরনের মাল্টিপ্লিকেশন পসিবল। তবে এটা ছাড়াও ম্যাট্রিক্সে কিছু বেসিক ক্যালকুলেশন আছে, যেমন এডিশন, সাবট্রাকশন, তারপর ডায়াগোনাল বের করা, ইনভার্স ম্যাট্রিক্স বের করা। তো এই এই বিষয়গুলো হচ্ছে আমরা এখানে দেখি নাই। তো ওগুলোর ফাংশন গুলো জাস্ট আজকে দিয়ে দিব, তাতে হচ্ছে একটা আইডিয়া হয়ে যাবে কিভাবে কি করা যায়। তো আমি হচ্ছে কয়েকটা লাইন রান দিয়ে আসছি এখান থেকে, কারণ ম্যাট্রিক্সের টপিক যেহেতু এখান থেকে শুরু হচ্ছে, তো আগের লাইনগুলোর সাথে এই দিয়ে কোনো রিলেশন থাকার কথা না, আমি ওইভাবে করলেই নেই। যেমন এই লাইনটাতে আমরা এমন কিছু রেফার করি নাই যেটা উপরে ছিল। সো আমি সরাসরি এই লাইন থেকে আমার কোড রান দেওয়া শুরু করতে পারি। তো এটা রান দিলে আমরা ম্যাথ ওয়ানটা পেয়ে যাব, এবং ম্যাথ ওয়ানটা আমরা গ্লোবাল এনভায়রনমেন্টে দেখতে পাচ্ছি। সো সিমিলারলি আমি যদি এটা শো করতে চাই, তাহলে আমি এই লাইনটা রান দিতে পারি। তাহলে হচ্ছে নিচে কনসোলে আমরা এই জিনিসটা পেয়ে যাব, দেখা যাবে। তো এভাবে আরেকটা ম্যাট্রিক্স যদি আমি লোড দেই, এটা হচ্ছে ম্যাথ টু। সো এটাও লোড দেই, তাহলে ম্যাথ টুটা দেখা যাচ্ছে। আর ম্যাথ টুটা যদি আমি শো করি, তাহলে এটা হচ্ছে ম্যাথ টু। সো এই দুইটা ম্যাট্রিক্সের ডাইমেনশন সেম, দুইটাই 2x2 ম্যাট্রিক্স। নাম্বার অফ রো এবং নাম্বার অফ কলাম হচ্ছে সমান। সো আশা করি অনেকে রিকল করতে পারতেছেন ব্যাপারটা। So, এখন এই দুইটার মধ্যে আমি সাবট্রাকশন করতে পারবো, এডিশন করতে পারবো, অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা নাম্বারের মধ্যে সাবট্রাকশন বা এডিশন করি। তো সেটার জন্য ম্যাথ ওয়ান প্লাস ম্যাথ টু, তাহলে কি হবে? এলিমেন্ট বাই এলিমেন্ট সামেশন হবে। সো ওয়ানের সাথে 0 সামেশন হওয়ার পর 1 আসছে, 2 এর সাথে 5 সামেশন হওয়ার পর 7 আসছে। সো এইভাবে হচ্ছে এই সামেশনটা কাজ করে। সো এলিমেন্ট ওয়াইজ সামেশন কাজ করছে। সিমিলারলি আমি যদি এখানে প্লাসের বদলে মাইনাস করে দিই, তাহলে হয়ে যাচ্ছে আমার সাবট্রাকশন। সো ম্যাথ ওয়ানের যে এলিমেন্ট গুলো আছে সেটা থেকে ম্যাথ টু এর এলিমেন্ট ওই সেম লোকেশনের এলিমেন্টটা মাইনাস হবে। সো এখানে ম্যাথ ওয়ানে ছিল 1, সো 1 - 0, তাহলে হচ্ছে 1। এখানে ছিল 2, 2 - 5, তাহলে হচ্ছে -3। সো সিমিলারলি অন্যগুলো এভাবে কাজ করে। এখন কথা হচ্ছে, আমি চাইলে দুইটা ম্যাট্রিক্সের মাঝে সামেশন, এডিশন, সাবট্রাকশন না করে একটা ম্যাট্রিক্স থেকে কোনো একটা ভ্যালুকে সাবট্রাকশন কিংবা এডিশন কিংবা মাল্টিপ্লাইও করতে পারি। সো যেমন আমি যদি ম্যাট ওয়ানটা আরেকবার খেয়াল করি, ম্যাট ওয়ানে এরকম ছিল না? সো ম্যাট ওয়ানের সাথে যদি আমি প্রত্যেকটা এলিমেন্টের সাথে যদি সার্টেন একটা ভ্যালু সামেশন করতে চাই, সেক্ষেত্রে জাস্ট ওই ম্যাট ওয়ান লিখে ওই নাম্বারটা লিখে দিলেই হয়ে যাবে। সো আমি যদি এখানে 10 লিখি, প্রত্যেকটা এলিমেন্টের সাথে 10 যোগ হয়ে যাবে। সো ম্যাট ওয়ানে কিরকম ছিল, ম্যাট ওয়ানটা যদি একবার দেখি। সো ম্যাট ওয়ানে ছিল এই নাম্বারগুলো। সো এটার সাথে হচ্ছে আমি যখন 10 যোগ করে দিছি, সেই জন্য হচ্ছে আমি এই নাম্বারগুলো পেলাম। সো সিমিলারলি আমি এলিমেন্ট মাইনাসও করতে পারি। So, এটা মোটামুটি একটা আইডিয়া সবার হয়ে গেছে। সিমিলারলি আমি এটার সাথে মাল্টিপ্লিকেশনও করতে পারবো, এখানে ডিভিশনও করতে পারবো। ভাইয়া ম্যাট্রিক্স গুলোর অ্যাপ্লিকেশন কি আর প্রোগ্রামিং, এটা একটা কোয়েশ্চেন আসছে। সো আমি আরেকবার একটা বেসিক কথা বলে রাখি, সেটা হচ্ছে যত ক্যালকুলেশন হয়, ধরেন একটা মডেল, সেখানে অপটিমাইজ করে মডেলটা ডেটার সাথে ফিট করা হয়, ওই ফিটের কাজটা, আন্ডারলাইং মেথডটা হচ্ছে ম্যাট্রিক্সের উপর বেস করে কাজ করে। সো এই ম্যাট্রিক্সের অপারেশন গুলো সম্পর্কে যদি আমরা আইডিয়া না নেই এখন, পরে যখন আমি থিওরি দেখাবো, স্ট্যাটিস্টিক্স এর ক্লাসগুলোতে যখন আমি সরাসরি থিওরি দেখানো শুরু করব, কিভাবে ইনভার্স হচ্ছে, ডিটারমিনেন্ট বের করতেছে, কিভাবে আইগেন ভ্যালু বের করতেছে। ধরেন আপনি প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস করবেন, সেখানে কিন্তু এরকম আইগেন ভ্যালুর অনেক ব্যাপার স্যাপার আছে, ওখানে ডিকম্পোজিশন হচ্ছে। সো এই পুরো সবকিছুই হচ্ছে ম্যাট্রিক্স এর উপর বেস করে। তো ওই জন্য হচ্ছে ম্যাট্রিক্স এর এই অপারেশন গুলো, একদম বেসিক অপারেশন গুলো সম্পর্কে একটা আইডিয়া না থাকলে পরে বুঝতে সমস্যা হবে। আরেকটা কোয়েশ্চেন আসছে, আচ্ছা এটা এরর, সো এটার অ্যান্সার আমি পরে দিব।
So, এখন আরেকটা জিনিস হচ্ছে যে আমি ডায়াগোনাল এলিমেন্টের কথা বলতেছিলাম, তো ডায়াগোনাল মানে কি? কোনাকুনি যে একটা, ধরেন আমি যদি একটা 2x2 ম্যাট্রিক্সের দিকে তাকাই, যে এটা একটা 2x2 ম্যাট্রিক্স। তো 2x2 ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্ট হচ্ছে এই কোনা বরাবর 1 এবং 4। এটা হচ্ছে ম্যাট 1 এর ডায়াগোনাল, মানে ভেক্টর, ডায়াগোনাল এলিমেন্টস। তো 1 আর 4 হচ্ছে ডায়াগোনাল এলিমেন্টস। এটা যদি একটা 3x3 ম্যাট্রিক্স হইতো, আমি একটা ক্রিয়েট করি 3x3 ম্যাট্রিক্স, আমি নাম দিচ্ছি ম্যাট 4 ম্যাট্রিক্স। সি দিয়ে ধরেন 1 2 3 5 4 5 6 0 2 3 এরকম। সো 9টা নাম্বার দিলাম এখানে, এন কলাম ইকুয়াল টু 3 ডিফাইন করে দিলাম। সো এটা একটা 3x3 ম্যাট্রিক্স হবে, কারণ আমি 9টা এলিমেন্টকে 3টা কলামে নিছি। সো বাই, মানে সে বুঝে নিবে আরেকটা রো নাম্বার কতগুলো হবে। সো এটা রান দিলাম। ম্যাট 4 এখন কি আছে? So এটা হচ্ছে ম্যাট 4। সো ম্যাট 4 এর ডায়াগোনাল এলিমেন্টস হচ্ছে 1 5 4। সো এটা কিভাবে বের করতে পারি আমি? সেটার জন্য ফাংশন হচ্ছে ডায়াগ ম্যাট 4। সো এটা করলে হচ্ছে আমি কোন এলিমেন্ট গুলো কারা সেটা পেয়ে যাচ্ছি। সো এখন আমার যদি ইনভার্স অফ দ্য ম্যাট্রিক্স বের করা লাগে, আমরা ইন অ্যাজ ইউজুয়াল কোন একটা নাম্বার, আমরা নর্মালি একটা নাম্বারের ইনভার্স কিভাবে বের করি? ধরেন 10, এই 10-এর ইনভার্স নাম্বারটা কত? সেটা হচ্ছে 1/10। কিন্তু ম্যাট্রিক্সের ইনভার্সটা এভাবে বের করে না। ম্যাট্রিক্সের ইনভার্স বের করার জিনিসটা হচ্ছে, আমার আসলে এটা স্লাইডে থাকা উচিত ছিল। আমি স্লাইডে অ্যাড করে এটা আবার আপডেট করে দিব, স্লাইডে হচ্ছে আমি অ্যাড করে দিব, নইলে এটা বুঝাইতে সমস্যা হবে আমার। সো ম্যাট্রিক্সটার ইনভার্স বের করার জন্য একটা ফাংশন আছে, আর সেটা হচ্ছে সলভ। এটার ভেতরে যদি আমি ম্যাট্রিক্সটা পাস করে দেই, সে আমাকে ম্যাট্রিক্সের ইনভার্সটা বের করে দিবে। সো এটা হচ্ছে ইউজুয়াল নাম্বারের ম্যাট্রিক্স, মানে ইউজুয়াল নাম্বারের ইনভার্স। সো 10 এটা হচ্ছে নাম্বারটা, এটার ইনভার্স হচ্ছে 1/10। বাট ম্যাট্রিক্সের ক্ষেত্রে এমন না যে ম্যাট 4 কে আমি ইনভার্স করে দিলে হয়ে যাচ্ছে, মানে 1/ম্যাট 4। এটা কিন্তু আসলে ম্যাট 4 এর ইনভার্স না, এটার ইনভার্স বের করার ক্যালকুলেশনটা একটু জটিল। সো ওই জন্য হচ্ছে সরাসরি একটা ফাংশন আছে সলভ, এটা করে দিলে হয়ে যায়। আম, আচ্ছা, এখানেও একটু কিছু শর্ত আছে, যে ম্যাট 4 এর ডিটারমিনেন্টের ভ্যালুটা 0 হইতে পারবে না। তো ডিটারমিনেন্ট মানে কি? আমার মনে হয় এই ক্যালকুলেশন গুলো স্লাইডে রাখা উচিত ছিল, কারণ নইলে হচ্ছে এটা বুঝাইতে আমার সমস্যা হচ্ছে। আচ্ছা, এটা আমি পরে বুঝাবো, আপাতত এটা স্কিপ করে যাচ্ছি। So, আর এরপরে চলে আসা হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন পার্টটা, এটাই শেষ হয়ে যায়। সো মেইনলি আমরা এখানেই থাকবো ম্যাক্সিমাম টাইম। আর এর পার্টটা তো খুব একটা ইউজ হয় না। সো ডেটা ফ্রেমের পার্টটা হচ্ছে আজকে শুরু করতে, সেটা হচ্ছে এখানে ডেটা ফ্রেম ক্রিয়েট করা হচ্ছে ডেটা ডট ফ্রেম ফাংশন দিয়ে, যেটা হচ্ছে গতকালকে আমরা দেখছিলাম। এবং সেখানে আমরা এটাও বলছিলাম যে কেন আমরা স্ট্রিংস এস ফ্যাক্টরসটা কেন ব্যবহার করি। সো লাস্ট ক্লাসে যারা ছিলেন তারা আশা করি আর এইটা নিয়ে একটা ক্লিয়ার আইডিয়া আছে, বাট যারা ছিলেন না বা ক্লিয়ার ছিলেন না তাদের জন্য আজকে আমি আরেকবার বলি যে স্ট্রিংস এস ফ্যাক্টরসটা যদি আমি না দেই, তাহলে এই যে একটা ক্যারেক্টার ভেক্টর আছে। আচ্ছা, অনেকের মধ্যে আবার কনফিউশন লাগতে পারে যে আমাকে কি সবসময় এটার পাশে কমা দিয়ে এটা লিখতে হবে কিনা। না, so এটা হচ্ছে জাস্ট একটা ডিফারেন্ট আর্গুমেন্ট। উপরে যা থাকবে এখানে মাল্টিপল ক্যারেক্টার ভেক্টর থাকতে পারে, এখানে আরো একটা থাকতে পারে যে লোকেশন, যেটা হইতে পারে রুরাল, আরবান, এরকম আরো থাকতে পারে। সো এর মানে এই না যে আমাকে এটা আরেকবার লিখতে হবে, না, ওরকম কোনো প্রয়োজন নাই। সো এইগুলা হচ্ছে আমাদের ভেরিয়েবল কিংবা কলাম। সো যেই নামে ইউজ করেন এটার মানে হচ্ছে এগুলা ভেরিয়েবল বা কলাম। আর ডেটা ফ্রেমটাকে যদি আমি এটা ক্রিয়েট করতে চাই, তাহলে হচ্ছে ডেটা ফ্রেমের ভিতরে এই ইনফরমেশনটা রাখতে হবে। সো অনেকে শুরুর দিকে এই ভুলটা হইতে পারে, আমার মাঝে মাঝে হয়, সেটা হচ্ছে যে আইডি লিখে এখানে কখনোই অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করা যাবে না, এখানে ইকুয়াল ইউজ করতে হবে। ঠিক আছে, আমরা অ্যাসাইনমেন্ট অপারেটরটা শুধুমাত্র তখন ইউজ করব যখন কোনো একটা ভেরিয়েবলে কোনো কোনো কিছুকে অ্যাসাইন করতে চাই। যেমন এখানে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটরটা ইউজ করে ডেটা ফ্রেমটাকে df1 ভেরিয়েবলে অ্যাসাইন করেছি। কিন্তু যখন আমরা একটা কলামে কোনো একটা ভেক্টরকে অ্যাসাইন করলাম, মানে এই এই যে ভ্যালুগুলো, এটা যে একটা কলাম ডেটা ফ্রেমের ভেতরে,
সেটা বোঝানোর জন্য আমরা ইকুয়াল ইউজ করবো, সেখানে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করবো না। সো স্ট্রিংস এস ফ্যাক্টরস এর কাজ কি ছিল সেটা বলতে গিয়ে অনেক কিছু বলে ফেলছি। সো এটার মেইন কাজ হচ্ছে এই ক্যারেক্টার গুলোকে কোনো একটা নাম্বারে অ্যাসাইন করে দেওয়া। ইউজুয়ালি সেটা 1 থেকে শুরু হয়। যেমন এখানে ফিমেল মেল ফিমেল ফিমেল কয়টা ক্লাস আছে, এখানে টোটাল ক্লাস না, কয়টা লেভেল আছে, এখানে টোটাল লেভেল সংখ্যা হচ্ছে দুইটা, মেল এবং ফিমেল। আবার এই যে ভেরিয়েবলটা এখানে কয়টা লেভেল আছে, দুইটা, রুরাল এবং আরবান। সেই দুইটা লেভেলে বারবার বিভিন্ন ভাবে আসছে। রুরাল হয়তো দুইবার তিনবার এরকম আসছে, আরবান দুইবার আসছে। সো তার মানে হচ্ছে স্পেসিফিক কোনো একটা লেভেল মাল্টিপল টাইমস আসতেছে। তো সেই জন্য আমার আসলে এখানে বারবার রুরাল কিংবা বারবার আরবান না লিখে সে করবে কি, যখন এই ডেটা ফ্রেমটা ক্রিয়েট করবে সে আসলে এখানে একটা নাম্বার অ্যাসাইন করে দিবে, এবং যখন আমাকে শো করবে ডেটা ফ্রেমটা সে জাস্ট দেখাবে রুরাল আরবান, বাট আন্ডারলাইং এ সে অ্যাকচুয়ালি নাম্বার অ্যাসাইন করে রাখবে। So, আমি যদি এটা রান দিই তাহলে এখানে দেখা যাচ্ছে ডিএফ অন এর আউটপুটে এখানে আইডি সব ঠিকঠাক আছে, যেটা আমি এখানে পাস করছিলাম। এই যে সব ঠিক আছে, জেন্ডার আমি যা এখানে দেখতে পাচ্ছি তাই এখানে আছে, লোকেশনের ক্ষেত্রেও সেম। কিন্তু যদি আমি এটা স্ট্রাকচারটা খেয়াল করি, ইডিএফ অন এটার যদি যে প্লে বাটনটা, এই বাটনটা ক্লিক করলে হচ্ছে এটা একটু এক্সপান্ড হবে। এক্সপান্ড হইলে ডিএফ অন এ যতগুলো কলাম আছে সবগুলো এখানে দেখা যাবে। তো ওখানে দেখবেন যে যেগুলো ক্যারেক্টার ভেরিয়েবল ছিল, এই যে এটা একটা ক্যারেক্টার ভেরিয়েবল ছিল, এটাও একটা ক্যারেক্টার ভেরিয়েবল ছিল, এই ক্যারেক্টার ভেরিয়েবল গুলোকে এখন দেখাচ্ছে ফ্যাক্টর উইথ টু লেভেলস। এটা দেখাচ্ছে ফ্যাক্টর উইথ টু লেভেলস। আমি যদি এখানে আরেকটা অ্যাড করে দিলাম, যে সাব আরবান আর কি, তাহলে এটা যদি আমি আবার রান দিই তখন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এবং এখন দেখা যাচ্ছে যে লোকেশনে ফ্যাক্টর উইথ থ্রি লেভেলস। সো আমার লেন্থ কত এখানে, এখানে লেন্থ কিন্তু 4, কারণ 4টা অবজারভেশন আছে, আমি সেক্ষেত্রে সেজন্য আর কি লেন্থ বলতেছি। 4টা অবজারভেশন আছে, 1 2 3 4, এবং তাদের অ্যাসোসিয়েটেড এইজ, তাদের অ্যাসোসিয়েটেড জেন্ডার এবং লোকেশন। কিন্তু এই যে লোকেশন এবং জেন্ডার গুলো ছিল, প্রত্যেকবার এফ এম না অ্যাসাইন করে সে অ্যাকচুয়ালি অ্যাসাইন করছে 1। সো 1 আসলে কার জন্য অ্যাসাইন করছে, ফিমেলের জন্য। ফিমেলের জন্য দেখা যাচ্ছে 1, মেইলের জন্য দেখা যাচ্ছে 2। সিমিলারলি পরেরটার ক্ষেত্রে কি হইলো, রুরালের জন্য সে অ্যাসাইন করছে 1, আরবানের জন্য অ্যাসাইন করছে 3, সাব আরবানের জন্য অ্যাসাইন করছে 2। সো এই যে নাম্বার অ্যাসাইনমেন্টটা কিভাবে হইলো, ওই নাম্বার অ্যাসাইনমেন্টটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে, লেটারের অ্যাসেন্ডিং অর্ডারে, যে এ বি সি ডি ই এফ জি। সো আপনারা যদি অ্যালফাবেট হিসাব করেন, পি কিউ আর হচ্ছে প্রথমে, এস হচ্ছে তারপর এস, টি ইউ হচ্ছে তারপরে। সো ওই সিরিয়াল অনুযায়ী রুরালটা ফার্স্টে ছিল সেজন্য 1, তারপর সাব আরবানের ভ্যালু সে অ্যাসাইন করছে 2, আরবানের ভ্যালু সে অ্যাসাইন করছে 3। সো 1 3 1, সো আবার 1 আসছে কেন, কারণ এই রুরালটা আবার এখানে আসছে। So এইভাবে আসলে আমাদের ডেটার সাইজটা সে কমায় আনে। আমার ডেটা যদি 12 মেগাবাইট হয় এবং আমি যদি আমাদের স্ট্রিং ভেরিয়েবল কিংবা ক্যারেক্টার ভেরিয়েবলটাকে ফ্যাক্টর হিসেবে স্টোর করি, তখন দেখেন এই রুরালের পরিবর্তে একটা নাম্বার দিয়ে সে স্টোর করছে। সো একটা রুরাল ইটে অ্যাসাইন করতে যদি আমার 10 বাইট লোকেশন প্রয়োজন হইতো, এখানে আমার লাগতেছে 1 বাইট। মানে এভাবে চিন্তা করতে পারেন, আমার লোকেশনটা তখন সেভ হচ্ছে, আমার ক্যালকুলেশন ফাস্ট হবে। আর মোদ্দা কথা হচ্ছে যে কোনো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের জন্য আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে নাম্বার। সে নাম্বার ছাড়া কাজ করতে পারে না। সো লোকেশন, আই মিন এই ফ্যাক্টরাইজ করে নিলে হচ্ছে নাম্বার চলে আসে অনেক সময়, সেটা কাজে লাগে। যদিও এইটাকে যদি আমি মডেলিং ইউজ করি এটা ভুল হবে ম্যাথোডোলজিক্যালি, কারণ লোকেশন একটার সাথে আরেকটা যোগ করলে ধরেন, আর রুরালের সাথে আরবান যোগ করলে তো আর সাব আরবান হবে না। সো ওইভাবে কিন্তু চিন্তা করা যাবে না, বাট এটা হচ্ছে লোকেশন মানে সাইজটা স্টোর করতে, ডেটা স্টোর করতে কাজে লাগে। মানে কম জায়গার মধ্যে বেশি ডেটা স্টোর রাখা যায়। সো তারপর যেটা বলছিলাম সেটা হচ্ছে ইজ ডট ডেটা ডট ফ্রেম, এটা দিয়ে আমরা ডেটা ফ্রেম কি না সেটা চেক করতে পারি। সো এটা আমাকে আউটপুটে দেখাবে ট্রু। তারপর সামারি দিয়ে আমরা ডেটার পুরা কি কি আছে না আছে সবকিছু দেখতে পাবো, যে নিউমেরিক্যাল গুলোর ক্ষেত্রে আমাকে
সামারি স্ট্যাটিস্টিক্স দিবে, মিনিমাম কত ম্যাক্সিমাম কত এরকম। কোনো মিসিং ভ্যালু থাকলে সেটাও দেখাবে যে কতগুলো মিসিং আছে। যেমন আমি যদি এখানে একটাকে মিসিং করে দেই, যে একটা এনে, এটাকে আমি এনে করে দিলাম, তাহলে এটা যদি আবার রান দেই, দেন সামারিটা চেক করি, তাহলে এখানে আমাকে এনে কতগুলো সেটা দেখাবে। আর আরেকটা ডিস্টিংগুইশিং ফিচার হচ্ছে এই ফ্যাক্টরের মধ্যে, সেটা হলো আমি যদি এটাকে ফলস করে দেই, দেন আবার রান দিই, দেন সামারিটা চেক করি, তো এখন কিন্তু ডিএফ ওয়ানে এই যে এটা ফলস দেওয়া ছিল, তার মানে স্ট্রিংস অ্যাজ ফ্যাক্টরস, এই স্ট্রিং গুলা কিন্তু এখন ফ্যাক্টর হিসেবে স্টোর হয় নাই, যেভাবে আছে স্ট্রিংস সেভাবেই সেটা স্টোর হয়েছে। তো সেই কারণে আমি কিন্তু এই জেন্ডার কিংবা লোকেশনের কোনো সামারি স্ট্যাট পাচ্ছি না, যেটা আমি একটু আগে পাইছিলাম। জেন্ডারের ফিমেল কতগুলো, মেল কতগুলো, ইনফরমেশনটা আমি পাইছিলাম, যেটা এখন আমি পাইনি। তো ওই ক্ষেত্রেও হচ্ছে আমাদের স্ট্রিংস এস ফ্যাক্টরস এর ট্রু থাকাটা বেশ ইউজফুল। ওকে, তারপর তারপর হচ্ছে এখানে তিনটা জিনিস চেক করছিলাম। ওই যে গতকাল কোয়েশ্চেন করছিল যে ক্যারেক্টার কিনা, ফ্যাক্টর কিনা, ডেটা টাইপ গুলো আসলে কি। সো এটা আসলে আমরা চেক করছিলাম যে এটা আসলে আমরা যদি ইজ ডট ক্যারেক্টার দিয়ে রান দিই আমাদের ট্রু আউটপুট আসবে। আর সেম ক্যারেক্টারটাকেই আমি যদি ফ্যাক্টর কনভার্ট করে নেই, এস ডট ফ্যাক্টর দিয়ে আমরা আসলে ক্যারেক্টার ভেক্টরকে ফ্যাক্টরে কনভার্ট করতে পারি। এবং সেটা আমরা চেক করে দেখছিলাম ইজ ডট ফ্যাক্টর দিয়ে। সো আমি আসলে জানি যে ভিতরে একটা ফ্যাক্টর আছে, সেটাকে আমরা আবার ইজ ডট ফ্যাক্টর দিয়ে চেক করে আউটপুট পাবো ট্রু, সেটা আমরা অলরেডি জানি। তো এটা এখন ট্রু। সো এটার ভেতরের অংশটা যদি আমরা আলাদাভাবে রান দেই, কি পাবো? আমি এখানে পাচ্ছি একটা ভেক্টর, কিন্তু এক্সট্রা যেটা পাচ্ছি সেটা হচ্ছে লেভেলস, যে এই ভেক্টরটার লেভেলগুলো কি। সো লেভেলগুলো হচ্ছে ফিমেল এবং মেল। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আমি আবার এটাকে ফ্যাক্টর হিসেবে নাম দেই। ওকে, এখানে আমি যদিও দেখতে পাচ্ছি এগুলো নাম্বার, 1 2 1 1 1 3 1 2, সো মনে হইতে পারে যে এখানে সবগুলো ভেরিয়েবলের ডেটা টাইপ তো তাহলে সেম হয়ে গেল। এখানে 1 2 3 4 আছে, এখানে চারটা নাম্বার আছে, এখানে নাম্বার আছে, নাম্বার আছে, বাট এরা কিন্তু অ্যাকচুয়ালি নাম্বার না। এই জেন্ডার এবং লোকেশন এই দুইটা অ্যাকচুয়ালি নাম্বার না, কারণ এটা ডিফারেন্ট একটা ডেটা টাইপ। এই ডেটা টাইপটা আমরা নর্মালি ফ্যাক্টর থেকে, সরি, ক্যারেক্টার ভেরিয়েবল থেকে পাই। তো সেখান থেকে হচ্ছে আমরা ইউজুয়ালি এস ডট ফ্যাক্টর দিয়ে ক্যারেক্টারটাকে ফ্যাক্টরে কনভার্ট করে নিই। সো তার মানে হচ্ছে এই যে আমরা যে ফ্যাক্টরে কনভার্ট করে নিলাম এই লাইনটা, এটাকে যদি আমি ইজ ডট নিউমেরিক দিয়ে চেক করতে চাই যে সে আসলেই ফ্যাক্টর কি না, আমাকে আউটপুটে বলবো যে না এটা আসলে ফলস, যে না এটা, যদিও এস ডট ফ্যাক্টর করলে আমরা সেটাকে নাম্বারের মতো দেখতে পারি 1 2 3 4, বা সেটা আসলে কোনো ফ্যাক্টর না, সেটা ফলস। ওকে, এখন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই ডেটা ফ্রেমগুলোকে আমরা নিয়ে কাজ করব কিভাবে। যে ধরেন একটা কলাম নতুন কিভাবে ক্রিয়েট করব, এক্সিস্টিং কলামকে কিভাবে চেঞ্জ করব, এই বিষয়গুলো। তো সাবসেটিং মানে হচ্ছে ডেটা ফ্রেম থেকে কোনো স্পেসিফিক একটা কলাম কিভাবে সিলেক্ট করা যায়, কিংবা ফিল্টারিং ওটা আলাদা জিনিস। ফিল্টারিং মনে হয় নিচে লিখে নিয়ে আছে, ফিল্টারিংটা এখানে আমি অ্যাড করে দিই। সো সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে প্রথমে ডেটা ফ্রেমের নামটা লিখতে হবে। এখানে ডেটা ফ্রেমের নাম বলতে আমি বোঝাচ্ছি যে ডেটা ফ্রেমটা কোন ভেরিয়েবলে অ্যাসাইন করা আছে সেইটার নাম। সো আমি যেহেতু ডিএফ1 এই নামে একটা ভেরিয়েবলে আমার ডেটা ফ্রেমটাকে স্টোর করছিলাম বা অ্যাসাইন করছিলাম, সেই জন্য হচ্ছে সেই নামটা ফার্স্টে লিখলাম। দেন লিখতে হবে $। সো $টা হচ্ছে আপনাদের কিবোর্ডের শিফট দিয়ে 4-এ হয়তো আশেপাশে থাকবে, 4 5 এর আশেপাশে। সো ডিএফ1 দেন হচ্ছে $সাইন দিয়ে ভেরিয়েবলের নামটা লিখতে হবে। সো এখানে হচ্ছে আমি ধরেন আইডি ভেরিয়েবলটাকে সিলেক্ট করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি লিখলাম ডিএফ1 $সাইন দিয়ে আইডি। সো এই লাইনটা রান দিলে আমি কনসোলে হচ্ছে ওই ভেরিয়েবলটা মানে ওই ভেক্টরটাকে পাবো। সো আমি অ্যাকচুয়ালি কি করলাম, ডেটা ফ্রেম থেকে একটা কলামকে সিলেক্ট করলাম। সেই কলামটা আমি কিভাবে সিলেক্ট করলাম, একটা ভেক্টর হিসেবে সিলেক্ট করলাম। সিমিলারলি আমি যদি এইচটাকে সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমাকে প্রথমে ডেটা ফ্রেমের নামটা লিখতে হবে, দেন $সাইন দিয়ে ভেরিয়েবলের নামটা লিখতে হবে। সিমিলারলি অন্যটা। সো তার মানে কি, আমরা এখন চাইলে এইগুলোকে নিয়ে কাজ করতে পারি।
ম্যাথমেটিক্যাল, আমি স্ট্যাটিস্টিক্যাল কোনো একটা সামারি আমরা পেতে পারি এখান থেকে। যেমন আমি যদি এখন এইজের এভারেজ কত জানতে চাই, তাহলে মিন df1 $, এইচ। সো এটা রান দেওয়ার আগে আমি একটু কোয়েশ্চেন করি কয়েকজনকে। আপনারা বলেন তো এটা রান দিলে আউটপুট কি আসবে? ভাই, আউটপুটে একটা এরর দেবে প্রবাবলি ওই নাল ফেলোর জন্য। ভাই, হ্যাঁ, নান ভ্যালু আসছে। হ্যাঁ, আউটপুটে আসবে অ্যাকচুয়ালি, এটার আউটপুট অ্যাকচুয়ালি এন এ আসবে। সো কেউ একজন বলেন তো আমাকে এটার সলিউশনটা কি করা যেতে পারে, কিভাবে সলিউশন নিব? ভাইয়া, নান ভ্যালুকে হয় ড্রপ করে দেওয়া যেতে পারে, আদারওয়াইজ কোনো কিছু দিয়ে রিপ্লেস করে দেওয়া যেতে পারে। হুম। ভাই আচ্ছা, এটা দিয়ে ওই এনএ বা ইয়া দিয়ে করা যায়, এনএ ডট আর এম দিয়ে। রাইট। আচ্ছা, আমি কয়েকজনের সলিউশন পাইছি, সবার সলিউশনে ঠিক আছে, বাট আমি যে সলিউশনটা শুনতে চাচ্ছি সেটা হচ্ছে একজন বলছে যে na.rm একটা আর্গুমেন্ট আছে মেইন ফাংশনটার ভেতরে, সেটার কাজ হচ্ছে মিসিং যে ভ্যালুটা আছে বা পজিশনটা আছে সেটাকে বাদ দিয়ে বাকি নাম্বারগুলোকে নিয়ে সে এভারেজটা ক্যালকুলেট করে দিবে। আমি এভারেজ পাচ্ছি 22। সো এটা ছিল আমাদের এইজ। সো এইজের তিনটা ভ্যালু কিন্তু আমার কাছে আছে, একটা হচ্ছে নাই। সো সেটাকে বাদ দিয়ে সে আসলে এভারেজটা ক্যালকুলেট করে দিছে। So আমি যদি একটু ক্রস চেক করতে চাই, এই তিনটা যোগ করলে কত হবে? 24 প্লাস 23 প্লাস 19, সো 66। সো এটাকে যদি আমি 3 দিয়ে ভাগ দেই, আমার অ্যান্সার হচ্ছে 22। সো আমরা আসলে এই এভারেজটা এখানে পাচ্ছি এন ডট আর এম করার কারণে। এইটাকে বাদ দিয়ে বাকি যে ভ্যালুগুলো আছে তাদেরকে নিয়ে সে এভারেজটা ক্যালকুলেট করে আমাকে সেই ভ্যালুটা দিচ্ছে। এটাই হচ্ছে এই এন ডট আর এম এর কাজ। তো যাই হোক, আমরা আসলে এখন ডেটা ফ্রেমের একটা ভেরিয়েবলকে নিয়ে কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটাও দেখে ফেলছি। সো এখন একটু আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে এখানে দুইটা ফাংশন আপনারা দেখতেছেন, একটা হচ্ছে রো নেমস, একটা হচ্ছে কলাম নেমস বা কল নেমস। সো রো নেমস বা কল নেমস এই ফাংশনগুলো দিয়েই মোটামুটি আইডিয়া করা হচ্ছে যে আসলে এদের কাজ কি। সো রো নেমস এর কাজ হচ্ছে ডিএফ1 এর রো গুলোর কোনো নেম যদি থাকে সেক্ষেত্রে আমাকে নেমটা দেখাবে, আদারওয়াইজ আমাকে ইন্ডেক্সটা দেখাবে। সো রো নেমস, যেহেতু এখানে কোনো রো নেমস আলাদা করে অ্যাসাইন করা হয় নাই, সেজন্য হচ্ছে আমাকে 1 2 3 4 এই ভ্যালুগুলো দেখাচ্ছে। বাট আমি যদি কোনো কিছু অ্যাসাইন করতাম, ধরেন আমি রো গুলোর নাম দিলাম কোনো একটা মানুষের নাম, আমি তাহলে কিভাবে সেটা পরে আসে, আগে কলাম নেমসটা চেক করে নিই। তো কলাম নেমস মানে হচ্ছে যে ভেরিয়েবলের যে নামগুলো আছে সেটা। সো ডেটা ফ্রেমের কলাম নেম মানে হচ্ছে ভেরিয়েবলের নেম। সো এটা রান দিলে আমরা পাচ্ছি আইডি, এইজ, জেন্ডার, লোকেশন, যারা হচ্ছে আমাদের ডিএফ1 এর কলামের নেম ছিল। এখন আমি যদি এগুলোকে মডিফাই করতে চাই, ধরেন কলাম নেমসটা মডিফাই করব, এখানে আমি এইজের জায়গায় অন্য কিছু লিখবো, যে এইজ অফ সামথিং, এইজ অফ রেসপন্ডেন্ট এরকম লিখতে চাচ্ছি। তো সেক্ষেত্রে কি করা যেতে পারে? সেক্ষেত্রে এই যে কলাম নেমসটা আছে এখানেই হচ্ছে আমি মডিফাই করে দিতে পারি। আমি এখানে এই অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে তারপর হচ্ছে একটা ভেক্টর পাস করব, এবং ভেক্টরটাতে ততগুলো এলিমেন্টই থাকতে হবে যতগুলো এলিমেন্ট এই কলাম নেমস এর আমাকে আউটপুটে দিচ্ছে। তার মানে এখানে চারটা জিনিস থাকতে হবে। চারটা জিনিস মানে হচ্ছে কলামগুলোর নাম থাকতে হবে। তো প্রথমটা হচ্ছে আমি আইডি দিলাম, তারপর এটা আমি এইজ দিলাম, তারপর সরি এইজ অফ অফ রেসপন্ডেন্ট এভাবে লিখলাম, তারপর আমি জেন্ডার লিখলাম, তারপর আমি লোকেশন লিখলাম। তো জিনিসটা একটু লেন্দি হয়ে গেল, কিন্তু এটা হচ্ছে একদম কাজ করা। এভাবে আমরা কখনোই কাজ করবো না, বাট আমি বোঝানোর জন্য এভাবে দিলাম। তো এটা রান দিলাম, দিলে কি হইলো, কিছু একটা চেঞ্জ হয়ে গেছে। অনেকে তো খেয়াল করছে এই জায়গায় এইজ অফ রেসপন্ডেন্ট হয়ে গেছে। সো আমি চাইলে আরো চেঞ্জ করতে পারি, আমি এখানে জেন্ডার বদলে GND এইভাবে লিখতে পারি। তখন কি হলো, এই যে এখানে চেঞ্জটা হয়ে গেছে। সো আমার এক্সিস্টিং যে কলামের নেম গুলো ছিল সেগুলো কিন্তু হারাই গেল। তো আমি এখন একটু আবার আগের জায়গায় ফিরে যাই, এইজ, জেন্ডার। তো এইভাবে আমরা কখনোই কলামের নেম চেঞ্জ করব না বা রিনেম করব না। রিনেম করার একটা ইজি ওয়ে হচ্ছে কন্ডিশন ইউজ করা, কারণ আমাদের ডেটা ফ্রেমে অনেক কলাম থাকতে পারে। কলামের নাম চেঞ্জ করার প্রয়োজন হলে আমরা কন্ডিশন ইউজ করতে পারি। তো কিভাবে করতে পারি?
দেখেন কল নেমস ডিএফ1 আমাকে আউটপুটে কি দিচ্ছিল, এই নামগুলো দিচ্ছিল। তো ধরেন এই নামগুলোর কে কে আমার একটা স্পেসিফিক ক্রাইটেরিয়া মিট করে, যেমন ইকুয়াল টু আমি দিলাম ধরেন এইচ, সেইটা রান দিলে আমি আউটপুটে কি পাচ্ছি, ফলস, ট্রু, ফলস, ফলস। সো এখন যদি আমি এইটাকে ধরে একটু লজিক্যালি চিন্তা করি, কল নেমস ডিএফ1 এটার ভিতরে যদি আমি একটা এই কাজটা করি তাহলে কি হবে জানেন, আমি আউটপুটে এইচ পাবো। সে হচ্ছে কি, তার মানে আমি, এটা তো একটা ভেক্টর, সেই ভেক্টরটার কোনো একটা স্পেসিফিক এলিমেন্টকে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে সিলেক্ট করতে পারবো, তাই না? সো ভেক্টরের বেসিকটা এখানে চলে আসলো। সো এটা দিয়ে আমি এসে সিলেক্ট করলাম কাকে, সেই এইচটাকে সিলেক্ট করলাম। তারপরে আমি জাস্ট এখানে একটা ভ্যালু অ্যাসাইন করে দিব, ধরলাম এইচ, ক্যাপিটাল এ দিয়ে দিলাম। এবার যদি আমি রান দেই, খেয়াল করেন এখানে ভেরিয়েবলের নামটা চেঞ্জ হয়ে গেছে, এটা এখন এ জি এইচ হয়ে গেছে, ক্যাপিটাল এ। এখন যদি আমি আরেকটু চেঞ্জ করতে চাই, যে আমি এই ক্যাপিটাল এটা রাখবো না, আমি এখানে বানাই দিব হচ্ছে এইজ অফ অফ রেসপন্ডেন্ট, এটা রান দিলাম। তাহলে দেখা যাচ্ছে যে এইজ আগে ছিল ক্যাপিটালে, এখন সেটা হয়ে গেছে এইজ অফ রেসপন্ডেন্ট, যেটা আমি অ্যাসাইন করে দিলাম। সো এই জায়গায় আমি কি লজিকটা ইউজ করছি, এটা কি ধরতে পারছেন আপনারা? আমি এই প্রবলেমটা দেখাইলাম, মানে এটা একটু জটিল, বাট এই জটিল জিনিসটা দেখাইলাম যাতে হচ্ছে সামনে আমরা যখন ডিপ লেয়ার নিয়ে কাজ করব, টাইডিভার্সে ডিপ লেয়ার একটা প্যাকেজ আছে, সেই প্যাকেজটা নিয়ে যখন কাজ করব তখন আপনারা বুঝতে পারবেন যে ডিপ লেয়ারটা কত পাওয়ারফুল এবং কত ইজি, ইভেন পান্ডাসের চাইতেও কত ইজি ডেটা নিয়ে কাজ করার জন্য। আর এর ডিপ লেয়ার প্যাকেজটা কি পরিমাণ ইজি এবং কি পরিমাণ ইউজফুল সেটা হচ্ছে তখন আপনারা ধরতে পারবেন। আরেকটা কাজ, এখানে যেমন আমরা কলামের নেমটা চেঞ্জ করে ফেলছি, সিমিলারলি আমরা রো এর নেমও চেঞ্জ করতে পারি। তো আমি যেটা বলতেছিলাম, যেখানে 4 জন মানুষ আছে তাদের তো নাম থাকতে পারে, তো আমার মন চাইলো যে আমি সেই নামগুলো দিব। তো সেটা করার জন্য আমি জাস্ট সরাসরি এখানে অ্যাসাইন করে দিতে পারি লাইনে, যে রো নেমস, তারপর ডেটা ফ্রেমটা সিলেক্ট করলাম, দেন হচ্ছে আমি অ্যাসাইন করবো কিছু একটা। So, কিছু একটা ধরলাম, আমি কয়েকটা নাম দিই, যে পার্সন 1, তারপর হচ্ছে ধরলাম কালিব, তারপর ধরলাম আম, কাশেম, তারপর ধরলাম রনি। তো এরকম কিছু নাম আমি দিয়ে দিলাম র্যান্ডম। এখন যদি আমি এটা রান দিই, দেন আবার যদি আমি চেক করি, সরি, রো নেমস অফ টিএফ1, এখন আমাকে রো নেমস দেখাচ্ছে, পার্সন 1, দেন গালিব, দেন কাশিম, দেন রনি, এরকম। এবং আরো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আমি যদি এখন ডিএফ1টা চেক করি, তাহলে আমি অ্যাকচুয়ালি এই পাশে সেই পার্সনের নামগুলো দেখতে পারবো, যেটা কিন্তু আগে ছিল না। আগে ছিল পজিশন গুলো দেখাচ্ছিল। উপরে যদি যাই, তাহলে ডেটা ফ্রেমটা এই যে, So, আগে হচ্ছে ডেটা ফ্রেমটা এরকম ছিল, সেখানে 1 2 3 4 ছিল, বাট এখন আমি রো নেম চেঞ্জ করে দিছি। সো রো নেম এখন কি আছে, পার্সন 1, দেন গালিব, দেন কাশেম, দেন রনি, এভাবে হচ্ছে এগুলো চলে আসছে। ওকে, সো এখন আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে যে রো কিভাবে ফিল্টার করা যায়। সো ফিল্টারিং এর পার্টটা এখন আসতেছে। তো ডেটা ফিল্টার করবো, ধরলাম শুধুমাত্র সেই সব রেসপন্ডেন্টকে আমি ফিল্টার করতে চাচ্ছি যাদের এজ হচ্ছে 23 বা তার কম। 23 বা তার কম। সো এই কাজটি কিভাবে করা পসিবল, একটা হচ্ছে আমি ডেটা ফ্রেমটা ধরলাম টিএফ1, দেন থার্ড ব্র্যাকেট। সো থার্ড ব্র্যাকেটটার ইউজ আশা করি সবাই ধরতে পারতেছেন, আমি আসলে থার্ড ব্র্যাকেটটা কখন ইউজ করি। আরে থার্ড ব্র্যাকেটের ইউজটা হচ্ছে কোনো কিছু সিলেক্ট করতে, একটা নির্দিষ্ট পজিশনের কোনো কিছু সিলেক্ট করতে আমরা এটা ইউজ করি। আর এই সিলেকশনটা কিন্তু অনেকটা ম্যাট্রিক্সের মতো, প্রায় সেম। এখানে একটা কমা থাকবে, কমার আগের পার্টটা হচ্ছে কত নাম্বার রো, আর কমার পরের পার্টটা হচ্ছে কত নাম্বার কলাম। আমি যদি এখানে 2 দেই, আমাকে অ্যাকচুয়ালি সেকেন্ড অবজারভেশন কোনটা সেটা দিবে। সেটা যদি আমি রান দিই তাহলে আমি পাবো গালিব। সো এটা কিন্তু আমাদের সেকেন্ড অবজারভেশন ছিল, এই যে। সিমিলারলি আমি যদি এখানে 2টা নাম্বার পাস করে দিলাম, সি দিয়ে 1, দেন হচ্ছে 4। সো এটা মাথায় রাখতে হবে, আমি যদি এখানে শুধু এইভাবে লিখতাম 1
1,4, তাহলে কিন্তু হইতো না, এখানে একটা ভেক্টর পাস করতে হবে। সো ভেক্টর অফ পজিশন পাস করতে হবে। সি দিয়ে 1,4, তাহলে অ্যাকচুয়ালি সে প্রথম অবজারভেশন এবং ফোর্থ অবজারভেশন এই দুইটাকে সিলেক্ট করবে। সো তার মানে আমি এখন চাইলে এই জায়গাটায় লজিকও পাস করতে পারবো। সো লজিকটা কিভাবে পাস করতে পারি, প্রথমে আমরা লজিকটা ডেভেলপ করি। সো লজিকটা হচ্ছে এইজ 23 বা তার কম। সো ডিএফ1 ডলার সাইন দিয়ে এইজ অফ রেসপন্ডেন্ট সাজেশন চলে আসছে, আমি এন্টারে চাপ দিলাম, তাহলে সাজেশন থেকে এটা নিয়ে নিছে। সো এইটা লেস দেন অর ইকুয়াল টু 23, এটা হচ্ছে আমাদের লজিক। সো লজিকটা বিল্ড আপ করা শেষ, এটা আমি রান দিয়ে একটু চেক করে নিই ঠিকঠাক আছে কিনা। সো লজিকটাতে আমাকে প্রথমটায় ফলস দিচ্ছে। সো আমাদের প্রথমটা কি ছিল, 24। সো ঠিক আছে লজিক অনুযায়ী। তারপর হচ্ছে 23, এটাও ঠিক আছে। তারপর 19, এটাও ঠিক আছে। তারপরটা তো মিসিং ছিল, সো সে এখানেও মিসিং দিচ্ছে। তার মানে এটা সিলেকশন আসবে না। সিলেকশনে শুধু তারা আসবে যারা হচ্ছে ট্রু। সো আমি এখন চাইলে এইটাকে কপি করতে পারি, কপি করে ডিএফ1 দেন থার্ড ব্র্যাকেট, এটার ভিতরে আমি লজিকটা পাস করে দিতে পারি। মাথায় রাখতে হবে আমাকে এখানে অবশ্যই একটা কমা দিতে হবে, নইলে এটা একটা এরর দিবে। কারণ নইলে সে বুঝবে না যে এটা আসলে রো এর ফিল্টার নাকি কলামের ফিল্টার। তো যেহেতু আমি কমার আগে রাখছি, এটা হচ্ছে রো এর ফিল্টার। সো এটা আমি এখন রান দিই। রান দিলে দেখা যাচ্ছে গালিব, কাশেম এবং একটা মিসিং চলে আসছে। তো এটা একটা ঝামেলা ক্রিয়েট করছে ওই এন এটা থাকার কারণে। সো এখানে আমাকে আরেকটা কন্ডিশন তাহলে অ্যাড করতে হবে যে এই এন এ হওয়া যাবে না। সো আমি আমার আরেকটা কন্ডিশন তাহলে কিভাবে দেওয়া যায়। তো আমরা জানি ইজ ডট এন এ, এই ফাংশনটার কাজ হচ্ছে কোন একটা অবজারভেশন মিসিং কিনা সেটা চেক করা। তো তার মানে আমি যদি এটা সামনে একটা এক্সক্লামেটরি সাইন দিয়ে দিই, সে আমাকে দেখাবে যে এটা ইজ মানে মিসিং না কিনা। আমি ফার্স্ট প্রথমে এইটা রান দিই, এই লাইনটা আমি উপরে রাখছি। সেটার ভিতরে আমি রান দিচ্ছি ডিএফ1 ডলার সাইন এইজ অফ রেসপন্ডেন্ট। এটা রান দিলে আমাদের কি আসা উচিত, 4 নম্বর পজিশনটায় ট্রু আসা উচিত। কারণ আমি জানি 4 নম্বর পজিশনে আমি একটা মিসিং অবজারভেশন রাখছিলাম। সো এটা এখন ট্রু। সো আমি যদি এখন এটাকে জাস্ট উল্টায় দিই, কিভাবে উল্টানো যেতে পারে, এক্সক্লামেটরি সাইন দিয়ে। সো এই লজিকটা এখন উল্টে যাবে, তখন দেখা যাবে যে এইটা এখন ফলস আর বাকি সবাই হচ্ছে ট্রু। সো আমাদের এখন দুইটা লজিক, একটা হচ্ছে অবশ্যই কমপ্লিট হইতে হবে, অর্থাৎ এইচটা থাকা লাগবে এবং এইচটাকে 23 বা তার চেয়ে কম হইতে হবে। সো এবার যদি আমি এটা রেপ্লিকেট করি, ডুপ্লিকেট করি এবং এন্ড দিয়ে আমাদের সেকেন্ড লজিকটা দিয়ে দেই এইটা, তাহলে হয়ে গেল। শুধুমাত্র সেই অবজারভেশন গুলো আমি পাবো যাদের জন্য এখানেও ট্রু এবং এখানেও ট্রু। সো এটা রান দিলে আমার কি আসবে, তাহলে আমার রান দিলে আসছে গালিব এবং কাশেম, যাদের এইজ হচ্ছে 23 বা তার চেয়ে কম। তো মিসিংটাও আমার আসতেছে না, 23 বড় যারা তারাও আমাদের আসতেছে না এখানে। এই লজিকটা কি সবার ক্লিয়ার? জি ভাই। অনেকে ঘুমায় গেছে আজকে। আচ্ছা, আরেকটা বিষয়, সেটা হচ্ছে নতুন কলাম কিভাবে অ্যাড করব। ডলার সাইনের বিষয়টা কি অনেকে ধরতে পারছেন যে ডলার সাইনটা দিয়ে আমরা কি করতেছি, এটা দিয়ে আমরা কলাম সিলেক্ট করতেছি। সো এই ডলার সাইনটা দিয়েই আমরা আসলে নতুন কলাম অ্যাডও করতে পারবো। যেমন আমাদের ডেটা সেটে কিন্তু কোনো এইজ ভেরিয়েবল ছিল না। আমি যদি এখন এইটা রান দেই, এখন এখানে একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে এতক্ষণ ধরে আমরা যে ডেটা ফ্রেম নিয়ে কাজ করছি সেখানে কিন্তু আমাদের অবজারভেশন সংখ্যা ছিল 4টা। সো আমি যখন নতুন কলাম ক্রিয়েট করতে যাব, সেখানে অবশ্যই 4টা অবজারভেশন থাকতে হবে। So, এখানে আমি দেখতেছি যে 3টা অবজারভেশন আছে। তো এখানে কষ্ট করে আরেকটা অবজারভেশন অ্যাড করে দিতে হবে, নইলে কি হবে এটা আগে দেখি। নইলে আমাকে দেখাবে যে এরর। এররটা কি, রিপ্লেসমেন্ট হ্যাজ 3 rows বাট ডেটা হ্যাজ 4। সো আমার ডেটাতে 4টা জায়গা আছে, ফোল্ডার আছে যেখানে হচ্ছে ডেটা ঢুকতে পারবে, কিন্তু আমি আসলে সেখানে 3টা দিছি। এটা হচ্ছে ভুল। সো এই জন্য হচ্ছে এই এররটা রেজ করছে।
সেখানে আমি যদি আরেকটা অবজারভেশন অ্যাড করি তাহলে কিন্তু ঠিকঠাক ডেটা হচ্ছে এখানে অ্যাড হবে। তো নতুন কলাম অ্যাড হয়ে গেছে, হাইট, সেখানে দেখা যাচ্ছে এরকম আরেকটা click করে দিতে হবে। তো এখন আমি এই কলামটাকে মডিফাই করতে ভাই পারি আপনার কিভাবে? মাইকটা সমস্যা হচ্ছে ভাই। তুমি আরেকবার কথাটা বোঝা যায়নি, আরেকবার বলতে হবে। আপনার মাইকে সমস্যা হচ্ছে মনে হয় ভাই। আচ্ছা আচ্ছা, এখন শোনা যাচ্ছে তো নাকি? জি ভাই। ওকে। সো এখানে অ্যাকচুয়ালি আমি একটা নতুন কলাম ক্রিয়েট করলাম, বাট কোনো ক্যালকুলেশন করে কিন্তু ক্রিয়েট করি নাই। এখন আমি যদি এটাকে ক্যালকুলেট করতে চাই, যে কিছু একটা মডিফাই করব, যেমন ধরেন আমাদের যে এইজ কলামটা ছিল 24, 23, 19, এই ভ্যালুগুলো ছিল, এগুলো ছিল বছরে। আমি যদি এটাকে মাসে নিয়ে যেতে চাই, সো এই প্রত্যেকটা ভ্যালুকে 12 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। So আমি কি করতে পারি, একটা নতুন কলাম ক্রিয়েট করব, মনে করেন টিএফ1 ডেটা ফ্রেমে একটা নতুন কলাম থাকবে এইজ ইন মান্থস। ওকে, তাহলে আমার ক্যালকুলেশনটা কিভাবে হবে? আমি এখানে df1 $সাইন দিয়ে এইজটাকে সিলেক্ট করব, দেন এটার সাথে জাস্ট মাল্টিপ্লাই 12। সো এখানে সেই মাল্টিপ্লিকেশনটা হবে, হয়ে যে রেজাল্টটা হবে সেটা হচ্ছে এখানে স্টোর হয়ে যাবে। এবং এটা কোথায় স্টোর হচ্ছে? আমাদের df1 ডেটা ফ্রেমে স্টোর হচ্ছে। So এটা যদি এখন রান দিই, তাহলে এই যে আমাদের নতুন ডেটা কলামটা তৈরি হয়ে গেছে। ডেটা ফ্রেমটা যদি আমরা প্রিন্ট করি, তাহলে দেখবো যে এটা হচ্ছে সেই কলামটা। অ্যাজ ইউজুয়াল, আগে যেহেতু এখানে মিসিং ছিল, সেখানে কোনো ক্যালকুলেট করতে পারেনি, সো এখানেও সেই মিসিংনেসটা রয়ে গেছে। তো এটা মোটামুটি ডেটা ফ্রেমের বেসিক আইডিয়াটা। বাট সামনে হচ্ছে আমরা যখন ডিপ প্ল্যান নিয়ে আবার আরেকটা ক্লাস থাকবে, সেখানে হচ্ছে আরো ইন ডেপথ আলোচনা করবো। আমরা এখন লিস্টে চলে যাই। তো লিস্ট, কেমন জানেন জটিল জটিল লাগতেছে ভাইয়া। না এটা এটা ইজি, এটা আচ্ছা, হ্যাঁ, কম্পেয়ার টু ডিপ প্লেয়ার এটা একটু জটিল, আমি স্বীকার করি। আমরা যখন এই যে, আমি ডিপ প্লেয়ার বলতে কি বোঝাচ্ছি সেটা হচ্ছে একটা প্যাকেজ। তো লোড নিচ্ছে কেন? তো এখানে অনেকের এটা, মানে আপনাদের এটা থাকবে না। ইনস্টল করার জিনিসটা হচ্ছে আগামী ক্লাসে, নেক্সট ক্লাসে দেখাবো। এই যে ডিপ লেয়ার, এটা হচ্ছে একটা প্যাকেজ, এবং এটা ডেসক্রিপশনে লিখা আছে যে এ গ্রামার অফ ডেটা ম্যানিপুলেশন। সো ডেটা নিয়ে যত ধরনের কাজ আছে, এটা মোটামুটি সেটা একটা গ্রামার। সো এটা দিয়ে কাজ করাটা ইজি। আমরা যখন এই গ্রামারটা শিখবো, তখন আমাদের এই কাজগুলো ইজি হয়ে যাবে। আচ্ছা, ডেটা ফ্রেম নিয়ে ঝামেলা থাকবে না। আমি যখন মানে সামনে একটা এক্সারসাইজ দিব, তখন হচ্ছে এগুলোর প্র্যাকটিস করলে একদম ক্লিয়ার হয়ে যাবে। কারণ দেখে দেখে অনেক কিছু ক্লিয়ার হয় না, প্র্যাকটিস করলে ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এবার লিস্টে চলে আসি। তো স্লাইডটাতে একটু যাই। তো লিস্ট হচ্ছে, এখানে হয়তো তিনটা গ্রাফ দেখা যাচ্ছে, গ্রাফটা প্রথমে হয়তো ক্লিয়ার হবেন না, আমার নিজেরও ক্লিয়ার ছিলাম না। বাট লিস্ট হচ্ছে সে বিভিন্ন ধরনের ডেটা স্ট্রাকচার নিজে নিতে পারবে। তো ভেক্টরে যেরকম ছিল, সবগুলাকে সেম ডেটা টাইপ হইতে হবে, হয় নাম্বার হইতে হবে সবাইকে, অথবা ক্যারেক্টার হইতে হবে। ম্যাট্রিক্সও সেম, কারণ অ্যাকচুয়ালি এই যে এই ক্লাসিফিকেশনটা সিঙ্গেল ডেটা টাইপ। সো এই তিনটা ডেটা স্ট্রাকচারে সবগুলা এলিমেন্টকে সেম স্ট্রাকচারের হইতে হবে, সরি, সেম ডেটা টাইপের হইতে হবে। ডেটা ফ্রেমে আমরা এই মাত্র কি দেখলাম, সেখানে নাম্বারও থাকতে পারে কোনো একটা কলামে, অন্য একটা কলামে হয়তো ক্যারেক্টার থাকতেছে। তো একটা কলামের সাথে আরেকটা কলামের ডেটা টাইপের সংঘর্ষ হওয়ার কোনো চান্স নেই, দুইটা আলাদা হইতে পারে। লিস্টেও সেম, এখানে বিভিন্ন ধরনের ডেটা টাইপ থাকতে পারে, কিন্তু এখানে ফ্লেক্সিবিলিটি হচ্ছে এরকম যে লিস্টের মধ্যে শুধু যে ডেটা টাইপ ডিফারেন্ট হইতে পারবে তা না, একটা লিস্টের ভিতরে মাল্টিপল লিস্ট থাকতে পারে, সেখানে ডেটা ফ্রেমও থাকতে পারে, সেখানে অ্যারেও থাকতে পারে। তো লিস্ট হচ্ছে খুব পাওয়ারফুল একটা জিনিস, সে সবাইকে ক্যাচ করতে পারে। যারা এখানে পাইথন পারেন, তাদের কাছে লিস্ট হচ্ছে অনেকটা ডিকশনারির মতো। ডিকশনারিতে অনেক ধরনের ইনফরমেশন একসাথে স্টোর করা যায়, লিস্টেও সেম, বিভিন্ন লেন্থের বিভিন্ন ইনফরমেশন স্টোর করে রাখা যায়। সো এটা এখন আমি অ্যাপ্লিকেশনটা দেখাই।
আমরা যখন একটু আগে একটা ডেটা ফ্রেম ক্রিয়েট করছিলাম, ওখানে কি করছিলাম, একটা নাম দিলাম, দেন হচ্ছে ভেক্টরটা দিলাম। এবং আরেকটা প্রবলেম অ্যারাইজ হয়েছিল, সেটা হচ্ছিল যে নাম্বার অফ অবজারভেশন সেম হইতে হবে। যখন আমি নতুন একটা কলাম ক্রিয়েট করতে যাব, সেখানে সেম সংখ্যক অবজারভেশন হইতে হবে। সো এখানে যদি 3টা হয় সেক্ষেত্রে এরর দিবে, অবশ্যই 4টা হইতে হবে। লিস্টের সুবিধাটা হচ্ছে সবসময় যে সেম হইতে হবে এমন কোনো কথা নাই, এখানে ডিফারেন্ট হইতেও পারে। সো লিস্ট মেইনলি ইউজ করা হয় ইনফরমেশন স্টোর করার কাজে। এটা ক্যালকুলেশনে হয়তো ইউজ করা হবে না, বাট যখন কোনো একটা ক্যালকুলেশন হয় সেটার আউটপুটটা স্টোর করে রাখার জন্য লিস্ট ইউজ করা হয় ইন জেনারেল। এটা হচ্ছে ইন জেনারেল একটা আইডিয়া। সো লিস্ট কিভাবে ক্রিয়েট করা হয়, এটা ক্রিয়েট করার জন্য ফাংশন হচ্ছে লিস্ট, যেটার ভিতরে হচ্ছে আপনি কি কি জিনিস স্টোর করতে চাচ্ছেন তাদেরকে কমা দিয়ে দিয়ে অ্যাড করতে থাকবেন। ধরেন আমি এখানে স্টোর করতে যাচ্ছি একটা ভেক্টর, যে ভেক্টরটার ভিতরে 3টা ভ্যালু আছে, আরো একটা ভেক্টর যেটার ভিতরে 3টা ভ্যালু আছে, আরো একটা ভেক্টর যেটার ভিতরে 3টা ক্যারেক্টার এলিমেন্ট আছে, এফ, এম, এফ এরকম। এটা যদি আমি রান দেই, তাহলে এলএস ওয়ানে আমরা হচ্ছে সেই এলিমেন্ট গুলোকে দেখতে পাবো। তো এলএস ওয়ানে প্রথমে হচ্ছে একটা এরকম ডাবল ব্র্যাকেট দিয়ে, থার্ড ব্র্যাকেট দিয়ে 1, দেন হচ্ছে ভেক্টরটা, দেন হচ্ছে ডাবল থার্ড ব্র্যাকেট দিয়ে 2, দেন হচ্ছে আমাদের সেই ভেক্টরটা, এবং 3 নম্বর এলিমেন্টটাকে ডাবল থার্ড ব্র্যাকেট দিয়ে 3, দেন হচ্ছে সেই ভেক্টরটা। তার মানে হচ্ছে আমি যদি এখান থেকে কোনো একটা স্পেসিফিক ভেক্টরকে সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে আমি LS1 দিয়ে এই থার্ড ব্র্যাকেটের নাম্বারটা লিখলেই হয়ে যাবে। তার মানে হচ্ছে অনেকটা এরকম, LS1, দেন 2টা থার্ড ব্র্যাকেট, দেন হচ্ছে ওই নাম্বারটা। ধরেন আমি সেকেন্ড ভেক্টরটাকে সিলেক্ট করতে চাই, সেটার জন্য হচ্ছে 2। এটা যদি আমি রান দিই, আমি সে 24, 23, 19 এগুলোকে পাচ্ছি। মজার বিষয় হচ্ছে আমি যদি এখন একটু মডিফাই করি এখানে, যে এখানে এফ এর সাথে আরেকটা এম এড করে দিলাম, তাহলে কি হইলো, 3টা ছিল এখানে, 3টা ছিল, বাট এখানে 4টা। সো ডেটা ফ্রেম হইলে কিন্তু আমাকে এখানে একটা এরর দিত, কিন্তু লিস্টে আমাকে কোনো এরর দিবে না, কারণ লিস্টে এইটার সাথে এইটার কোনো রিলেশন নাই। এমন না যে ওয়ান আসলে এই এফ এর অ্যাসোসিয়েটেড, বা এই ওয়ান আসলে একটা অবজারভেশন সেইটার সাথে কোনোভাবে রিলেটেড, এরকম কোনো কিছু না। ডিএফ1 যেরকম আমরা দেখছিলাম, আচ্ছা ডিএফ1 আমরা যেরকম দেখছিলাম যে পার্সন 1, ওর ইনফরমেশন গুলো হচ্ছে এইটা, কিন্তু লিস্টের মধ্যে কিন্তু এরকম না। লিস্টে যখন প্রিন্ট করছিলাম সেটা দেখেন আলাদা আলাদা করে এক একটা জিনিস আসছে, সেখান থেকে আসলে বোঝার উপায় নাই যে কোনটা আসলে কার সাথে রিলেটেড। সেখানে আসলে কোনো রিলেশন নাই, এটার সাথে এটার কোনো রিলেশন নাই। এমন না যে এইভাবে ইনফরমেশন স্টোর করা হয়। বাট যখন আমাদের অবজারভেশন এইভাবে রিলেশন থাকবে, যে এইটার সাথে এইটার আইডির সাথে ওর এজ থাকবে, এটা ওর জেন্ডার থাকবে, এটা, সেক্ষেত্রে ডাটা ফ্রেম ইউজ করতে হবে। বাট যখন কোনো ইনফরমেশন এরকম হবে যে একটার সাথে একটা রিলেশন নাই, জাস্ট স্টোর করার পারপাসে স্টোর করতে হবে, মানে ইউজ করতে হবে, সেক্ষেত্রে হচ্ছে আমরা লিস্ট ব্যবহার করি। সো এলিমেন্ট কিভাবে সিলেক্ট করে সেটা দেখলাম, যে সেকেন্ডটা আমরা এখানে সিলেক্ট করতে পারতেছি। সিমিলারলি থার্ডটাকেও সিলেক্ট করতে পারি, আরো যদি থাকে সেগুলোকে আমরা জাস্ট এই নাম্বারটা দিয়ে সিলেক্ট করতে পারি। এখন আরো মজার বিষয় হচ্ছে, এই যে ধরেন আমরা যে ফার্স্টটাকে সিলেক্ট করলাম, এটার ভিতরেও চাইলে এখন আমরা সেকেন্ড আর্গুমেন্ট বা এলিমেন্ট বা থার্ড এলিমেন্টকে সিলেক্ট করতে পারি। সেটার জন্য আমাদেরকে জাস্ট আরেকটা থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, এবং সেই থার্ড ব্র্যাকেটটাতে কিন্তু ডাবল ইউজ করতে হবে, মানে একটা ইউজ করলেই হবে। কারণ এখন আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে একটা ভেক্টর। প্রথম পার্টে আমরা যেটা সিলেক্ট করছি সেটা হচ্ছে একটা লিস্টের এলিমেন্ট, এবং লিস্টের এলিমেন্ট এখানে প্রিন্ট হওয়ার সময় আমাকে দেখাচ্ছিল যে ডাবল ব্র্যাকেট আছে। সো লিস্টের এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য, যে আমি যদি এটার নামটাকে আলাদা করে স্পেসিফাই করে না দিই, যেমন নিচের এক্সাম্পল গুলোতে দেখবেন, তখন ক্লিয়ার হয়ে যাবে। ওখানে কিন্তু আমি নাম স্পেসিফাই করে দিয়েছিলাম। সো যখন আমি নাম স্পেসিফাই করে দিচ্ছি, তখন এই ধরনের পজিশন থাকে না, সেখানে নাম থাকে। বাট যখন কোনো নাম আমি স্পেসিফাই করে দেই না, সে আসলে এই পজিশনটাকে ধরে নেয়, 1, 2, 3। সো ধরেন এই প্রথম এলিমেন্টটাকে আমি সিলেক্ট করলাম, তো সেটার ভেতরকার কোনো একটা এলিমেন্টকে যদি আমি সিলেক্ট করতে চাই, তখন আমাকে থার্ড ব্র্যাকেট দিয়ে সেই ইন্ডেক্সটা জাস্ট পাস করে দিতে হবে। ধরেন আমি থার্ড এলিমেন্টটাকে সিলেক্ট করতে যাচ্ছি, সো আমি 3 লিখলাম,
এখন যদি আমি রান দিই আমার এলিমেন্ট সেটা আসবে, থার্ড এলিমেন্ট। সিমিলারলি ধরেন 3 নাম্বার যে লিস্টার এলিমেন্টটা আছে, 3 নাম্বারটা, সেটার 4 নাম্বার এলিমেন্ট কোনটা সেটা আমি দেখতে চাচ্ছি। তো সেক্ষেত্রে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে 4, তাহলেই হইলো 3, ls1 এর 3 এর 4 নম্বর এলিমেন্ট। আচ্ছা, এটা মনে হয় আমি রান দিইনি। আচ্ছা, রান দিলাম, দেন এটা, হ্যাঁ এখন আসছে। সো ওইটা আমি এডিট করে রেখে দিয়েছিলাম, আমি রান দিলেই, সেই কারণে আসলে এই 4 নম্বর এলিমেন্ট খুঁজে পাচ্ছিল না। কারণ এই যে দেখেন, আমি যদি 5 লিখি সে কিছু খুঁজে পাবে না এনে, কারণ এটা এক্সিস্টই করে না। তো যে জিনিস এক্সিস্ট করে না সে কিছু পাবে কিভাবে? আচ্ছা, তো এটা ছিল হচ্ছে যদি লিস্টের এলিমেন্ট গুলোকে আমি কোনো নাম না দেই সেক্ষেত্রে কিভাবে পাবে। এটা হচ্ছে আমি এখন নাম দিলে কি পাবে। ধরেন প্রথমটার আমি নাম দিয়ে দিলাম, এটার নাম হচ্ছে আইডি। দ্বিতীয়টার নাম দিলাম এইচ। তৃতীয়টার জায়গায় আমি একটা ডেটা ফ্রেম এড করে দিলাম। তো খেয়াল করেন, আমি ভেক্টর এড করলাম লিস্টের মধ্যে, সাথে একটা ডেটা ফ্রেম এড করে দিচ্ছি, যেটা নাম দিচ্ছি আমি ডিএফ। সো এটা যদি এখন রান দেই, রান হয়ে গেল, কোনো এরর ছিল না। আমি এটাকে যদি শো করি তাহলে দেখা যাবে যে লিস্টের ভেতরে 3টা জিনিস আছে। একটা হচ্ছে এই প্রথম এলিমেন্টটা, তো এটা হচ্ছে আইডি। এখন দেখা যাচ্ছে যে আমি নাম যখন স্পেসিফাই করে দিয়েছি সে কারণে এখন $সাইন দিয়ে ওই নামটা দেখাচ্ছে। সিমিলারলি পরেরটা এইচ, $সাইন দিয়ে সেই নামটা দেখাচ্ছে, এবং ডেটা ফ্রেমটাও সিমিলারলি $সাইন দিয়ে সেই নামটা দেখাচ্ছে। তার মানে এই লিস্ট থেকে কিন্তু আমরা এখন চাইলে তাদেরকে নিয়ে কাজ করতে পারি। তো কিভাবে? ধরেন এই লিস্ট থেকে ডেটা ফ্রেমটাকে সিলেক্ট করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি যদি $সাইন লিখি একদম সাজেশন চলে আসবে। তো এখানে মানে ls2 এর ভিতরে যা যা আছে সেই সাজেশন গুলো এখানে চলে আসবে। তো আমি ডিএফ এটাকে সিলেক্ট করলাম। এখন যদি আমি রান দিই আমি সরাসরি ডেটা ফ্রেমটাকে পেয়ে যাব। সো হলো কি, ধরেন আমি একটা কাজ করতেছি কোনো একটা স্পেসিফিক প্রজেক্টে স্পেসিফিক ডেটা নিয়ে, সেই ডেটার অ্যাসোসিয়েটেড যত কিছু আছে সবাইকে কিন্তু আমি চাইলে একটা ধরেন আউটপুট বা রেজাল্ট নাম দিলাম লিস্টের, সেটার ভিতরে আমি এইভাবে সেভ করে রাখতে পারি। তো সিমিলারলি এখান থেকে আমি চাইলে আবার, এটা তো একটা ডেটা ফ্রেম, সো এটা কিন্তু একটা ডেটা ফ্রেম। আমি যদি চেক করতে চাই ইজ ডট ডেটা ডট ফ্রেম, দেন ls2 $সাইন ডিএফ, আমাকে আউটপুটে দেখাবে ট্রু। সো কে এখানে ট্রু, এই পার্টটা। বাট আমি যদি শুধু ls2 রান দিয়ে বলতাম যে এটা ডেটা ফ্রেম কিনা আমাকে বলো, সে বলবে ফলস, কারণ এটা আসলে ডেটা ফ্রেম না, এটা হচ্ছে একটা লিস্ট। ls2 হচ্ছে একটা লিস্ট যেটার ভিতরে 3টে এলিমেন্ট আছে। সো একটা লিস্টের স্ট্রাকচার কিভাবে চেক করা যায় সেটার জন্য একটা ফাংশন আছে, সেটার নাম হচ্ছে str স্ট্রাকচার, যেটার ভিতরে যদি আমি সরাসরি লিস্টটাকে পাস করে দেই এবং আমরা চেক করি তাহলে কিন্তু আমি লিস্টের স্ট্রাকচারটা পেয়ে যাব। সো আমাকে আউটপুটে দেখাচ্ছে লিস্ট অফ 3, এবং তারপরে হচ্ছে ভেরিয়েবল গুলোর নাম, দেন হচ্ছে আরেকটু ডিটেলস। সো খেয়াল করবেন অনেকে হয়তো আইডিয়া করতে পারতেছেন এসটিআর এর আউটপুটটা কোথায় যেন দেখছি দেখছি মনে হচ্ছে। এই আউটপুটটা অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি এখানে আছে। আমি যদি মাত্র কোনটা দেখলাম, ls2 না, এই ls2 এর এই প্লে বাটনটায় ক্লিক করি তাহলে এক্স্যাক্টলি এই জিনিসটা দেখা যাচ্ছে। তো তার মানে হচ্ছে আর স্টুডিও আইডিইটা অ্যাকচুয়ালি বিহাইন্ডে, যখনই আমি কোনো কিছু এখানে রান দেই বা সেভ করি, সে এখানে এই জিনিসটার একটা স্ট্রাকচার আমাকে শো করে। সো যেটা বলতেছিলাম, আমি চাইলে বিভিন্ন রকমের ডেটা স্ট্রাকচার স্টোর করতে পারি। যেমন আমি এক্সাম্পলে মাত্র দেখাইলাম যে আমি ডেটা ফ্রেমও স্টোর করলাম। পরের এক্সাম্পলটাতে আমি প্রথমে একটা ভেক্টর, দেন আরেকটা ভেক্টর, দেন একটা ডেটা ফ্রেম, দেন আরেকটা অ্যারে। সো অ্যারেটা হচ্ছে গত ক্লাসে মনে হয় ছিল অ্যারে 1। এটা যেহেতু রান দেওয়া নাই, সো আমি যদি এখন এটা রান না দিয়ে, এই লাইনটা যদি রান না দিয়ে আমি এই লাইনটা রান দিই, একটা এরর দিবে, কারণ আমার এনভায়রনমেন্টে কিন্তু এই অ্যারে 1 বা AR1 যেটা, এটা কিন্তু সেভ করা নাই। আমি আগে রান দিই, দিলে এররটা কি সেটা পড়ি, যে অবজেক্ট এটা আসলে নট ফাউন্ড। কারণ কারণ কি, কারণ হচ্ছে এটা আমি রান দেইনি এখন পর্যন্ত। সো এটা হচ্ছে সেই লাইনটা হয়ে গেল। আচ্ছা, এটা আমি প্রিন্ট করে দেখলাম।
এখন যদি আমি এটা রান দেই তাহলে ঠিকঠাক হবে। এখানে হচ্ছে আমি লিস্ট অফ 4 দেখতে পাচ্ছি, এবং এখানে ক্লিক করলে আমি স্ট্রাকচারটাও দেখতে পাচ্ছি। আরেকটা জিনিস যেটা হচ্ছে, ডেটা ফ্রেম নিয়ে যখন কাজ করতেছিলাম তখন এখানে তো আমি প্লে বাটনটায় ক্লিক করে এই জিনিসটা দেখছি, রাইট? আমি চাইলে অনেকটা এক্সেল এর মতো শিটেও দেখতে পারি। তো সেটা হচ্ছে জাস্ট আপনি এই যে ডেটা ফ্রেমটায় ক্লিক করবেন, আমি যদি ক্লিক করি তখন এখানে একটা নতুন ট্যাব ওপেন হবে। তো সেখানে হচ্ছে আপনি চাইলে এখানে মানে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাইতে পারেন, ডিসেন্ডিং অর্ডারে সাজাইতে পারেন, বড় থেকে ছোট, বা এই ধরনের কাজগুলো করতে পারেন টুকটাক, জাস্ট একটা অবজারভেশন মানে দেখার জন্য, ইন্সপেকশনের জন্য। বাট এখানে আপনি কোনো ধরনের এডিট করতে পারবেন না, তো জাস্ট দেখার পারপাস হচ্ছে এই জায়গাটা আপনি ইউজ করতে পারবেন। আসলে এটা কিভাবে কি হইলো? তো এখানে আপনি যখন ক্লিক করবেন তখন কনসোলে অ্যাকচুয়ালি একটা কোড রান হবে। এই কোডটা হচ্ছে এটা ভিউ, ক্যাপিটাল ভি থাকে, মাথায় রাখবেন। ক্যাপিটাল ভিউ, দেন হচ্ছে ওই ডেটা ফ্রেমটার নাম যাকে আমি আসলে শো করতে চাচ্ছি। সো আপনি চাইলে কনসোলেও ভিউ লিখে দেন ডিএফ অন এভাবে রান দিতে পারেন, তখন আর কি এবার সেম এই কাজটাই হবে। সো লিস্ট, তারপর হচ্ছে ডেটা ফ্রেম, গত ক্লাসের কন্টিনিউয়েশন এই পর্যন্তই ছিল। এখন যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে সেগুলো করতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে ফোর্থ ক্লাসের শুরু। আগে হচ্ছে আমরা থার্ড ক্লাসের কিছু বাকি ছিল সেগুলো কমপ্লিট করে নিলাম। তো ফোর্থ ক্লাসের টপিকটা হচ্ছে কিছু বেসিক প্রোগ্রামিং কনসেপ্টস। এটা বলতে আমি কি বুঝাচ্ছি সেটা আগে বলি। এটা বলতে আমি বোঝাচ্ছি কন্ডিশনাল স্টেটমেন্টস, লুপস এবং ফাংশনস, এই তিনটা জিনিস। সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এগুলো থাকে, এবং এক একটাই হচ্ছে জাস্ট অল্প কিছু ভ্যারি করে, বাট মোটমাট মেন কথা হচ্ছে সবগুলোর সেম বলতে গেলে। তো প্রথমে আমরা আর এ কম্পাউন্ড এক্সপ্রেশন সম্পর্কে একটা আইডিয়া নেই। এটা হচ্ছে আর এ স্পেসিফিক, অন্য ল্যাঙ্গুয়েজে কিরকম সেটা আমি কম্পারিজনে যাব না। এখন পর্যন্ত আপনারা যত কোড লিখছেন সব ছিল এক লাইনে, যে আমি লাইনটাই লিখলাম, দেন রান দিলাম, কনসোলে গিয়ে রান হইলো। বাট এটা কিন্তু এই পার্টটাই শুধু। আরেকটা আছে, সেটা হচ্ছে মাল্টিপল লাইন একসাথে এক্সিকিউট করবে। তো সেটার ওয়েটা হচ্ছে একটা কার্লি ব্র্যাকেট ইউজ করা, কিংবা সেমিকোলন ইউজ করা। তো এটা হচ্ছে, আমি এখন সরাসরি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলে চলে যাই। ক্লাস তো রেকর্ড হচ্ছে, তাই না? হ্যাঁ, হচ্ছে। তো দেখেন, আমি এখানে দুইটা লাইন লিখে রাখছি। ধরেন আমি যদি এখানে প্রিন্ট করি একটা কিছু, ধরেন প্রিন্ট হ্যালো, এবং এটা রান দেই, রান হইলো হ্যালো। সিমিলারলি আমি যদি 1+5 ধরলাম, একটা অপারেশন করতেছি, সেটা রান দিলাম, তাহলে আমার আউটপুট আসলো 6। এখন আমি যদি চাই যে দুইটা লাইন একসাথে রান হবে, তো সেটার জন্য আমাকে এই কার্সরটা দিয়ে এই দুইটা লাইন ধরে দেন এভাবে রান দেওয়া লাগলো। তখনই কিন্তু অ্যাকচুয়ালি দুইটা লাইন একসাথে রান হয় নাই। প্রথমে এই লাইনটা রান হয়েছে, দেন এই লাইনটা রান হয়েছে। এখন এমন হইতে পারে যে ধরলাম আমি একটা ফর লুপ ইউজ করতে চাচ্ছি, কিংবা এই ফেলস ইউজ করতে চাচ্ছি, যেখানে আসলে ব্লক ব্লক হয়ে কোডগুলো রান হবে। ওইটা মানে এই না যে আবার এই একসাথে দুইটা রান হচ্ছে, সেখানেও অ্যাকচুয়ালি প্রথমে এটা রান হবে, পরে এটা রান হবে, বাট আমার আউটপুট অ্যাকচুয়ালি দুইটা আউটপুট একসাথে আসবে। আমি যদি এইটা রান দিই তাহলে জিনিসটা ক্লিয়ার হবে না আমি কি বোঝাতে চাচ্ছি। এই যে কি হলো, অ্যাকচুয়ালি রান হয়েছে দুইটা একসাথে, ভেতরেও কিন্তু এভালুয়েট হয়েছে দুইটা একসাথে। প্রথমে এইটা এভালুয়েট হয়েছে, কোনো এরর থাকলে কিন্তু এটা আবার রান হবে না। সো তার মানে লাইন বাই লাইনই রান হচ্ছে, কিন্তু আমার আউটপুটটা দুইটা একসাথে আসছে। তো এটা হচ্ছে কার্লি ব্রেসের মাধ্যমে দুইটা লাইনকে একসাথে নিয়ে আসা। আরেকটা ওয়ে হচ্ছে দুইটা লাইনকে না, শুধুমাত্র 3-4টা লাইন বা 100 লাইনও হইতে পারে, সবাইকে একসাথে রান দেওয়া। এটা হচ্ছে কার্লি ব্র্যাকেটের মাধ্যমে সবাইকে একসাথে রান দেওয়া। আরেকটা ওয়ে হচ্ছে সেমিকোলন ইউজ করা, যে ধরলাম এটা একটা লাইন, এটা একটা লাইন, বাট আমি এই দুইটাকে আবার সেম, এখানে যেরকম একসাথে রান হয়েছে সেম ভাবে রান করতে চাই। সেক্ষেত্রে আমি মাঝখানে একটা সেমিকোলন দিয়ে দিতে পারি, দেন আমি রান দিতে পারি। সো একদম এক্স্যাক্টলি সেম আউটপুট,
সেম কাজই হচ্ছে, জাস্ট আউটপুট গুলো একসাথে আসতেছে। সো এটা আসলে কোথায় কাজে লাগে? এই আইডিয়াটা এই আইডিয়াটা আমরা ইউজ করব হচ্ছে পরে যে বিষয়গুলো আছে, কন্ডিশনাল, দেন হচ্ছে লুপ, ফাংশন লিখা, এই সব জায়গায় হচ্ছে এই আইডিয়াটা আমরা এখন কাজে লাগাবো। তো প্রথমে আমরা ইফ এলস এর বিষয়টা কি সেটা বোঝার চেষ্টা করি। ইফ এলস হচ্ছে একটা কন্ডিশনাল স্টেটমেন্ট, যেখানে হচ্ছে একটা কন্ডিশন প্রথমে চেক করে, সেই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে একটা কোড ব্লক এক্সিকিউট করে, যদি সেটা ট্রু না হয় সেক্ষেত্রে অন্য একটা কোড ব্লক এক্সিকিউট করে। দ্যাটস ইট। সো এই আইডিয়াটা আমরা হচ্ছে যখন ধরেন নতুন কলাম ক্রিয়েট করতে চাই, কিংবা কোনো একটা লজিক ক্রিয়েট করলাম, ধরলাম যে ডেটাটা এরকম হইলে এটা করবে, ডেটাটা এরকম হইলে অন্য কিছু এটা করবে। সো যখন একটা নতুন মেথোডোলজি আমরা ডেভেলপ করতে যাব কোন একটা লজিকের উপর বেস করে, তখন হচ্ছে এই ধরনের আইডিয়া গুলো কাজে লাগবে, কোড গুলো কাজে লাগবে। আদারওয়াইজ দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের এগুলো কখনোই প্রয়োজন হয় না। আর আরো কন্ডিশনাল স্টেটমেন্ট আছে। এখানে যে দুইটা আপনারা দেখতেছেন, একটা হচ্ছে ভেক্টরাইজড ইফ এলস, আর একটা হচ্ছে সুইচ। এই দুটো হচ্ছে নেটিভ টু আর, মানে আর এর মধ্যে এইগুলো আছে, অন্য কোনো জায়গায় থাকতেও পারে নাও থাকতে পারে, আমার জানা নেই। সো আমরা এখন দেখি জিনিসগুলো, এই কন্ডিশনাল স্টেটমেন্টের বিষয়গুলো এখন দেখি। সো কন্ডিশনাল স্টেটমেন্টটা লিখে কিভাবে? প্রথমত ইফ, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কন্ডিশনটা কি হবে সেইটা, দেন কার্লি ব্র্যাকেট দিয়ে একটা কোড ব্লক। সো এটাই আসলে এখান থেকে আসছে আইডিয়াটা। কার্লি ব্র্যাকেট দিয়ে হচ্ছে একটা কোড ব্লক অথবা এলস কোনো কিছু। সো এই স্টেটমেন্টটা যদি মেট না করে তখন শুধুমাত্র এই লাইনটাতে আসবে, আদারওয়াইজ এই লাইনে আসবে না। সো এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, প্রথমে একটা নাম্বার আমি অ্যাসাইন করছিলাম একটা ভেরিয়েবলে, সেটা হচ্ছে -3। সো -3 এখন কোথায় আছে? এক্স এ। সো এটা যদি রান দিই তাহলে এক্স একটা নাম্বার সেভ হয়ে গেল, সেটা হচ্ছে -3। এবং এবার যদি আমি এটাকে রান দিই, তো এটা রান দেওয়ার জন্য আমাকে সবটা সিলেক্ট করার কোনো প্রয়োজন নাই, অনেকেই এটা করে, প্রয়োজন নাই। জাস্ট আপনি কোনো একটা জায়গায় রাখবেন কার্সরটাকে, দেন হচ্ছে কন্ট্রোল এন্টার। তো আমি দেখতে পাচ্ছি যে এটা রান হইলো এবং আমার আউটপুটে দেখাচ্ছে এক্স ইজ নট পজিটিভ। সো কেন এটা রান হইলো, আউটপুট এটা কেন দেখাইলো? কারণ হচ্ছে এই যে এই লজিকটা। তো এখানে যদি আমি -3 এর বদলে শুধু 3 দিতাম তাহলে কি হলো? এক্স ইজ পজিটিভ। সমস্যা হয়ে গেল যদি আমি এক্স এর জায়গায় 3 এর বদলে 0 দিতাম, এক্স ইজ নট পজিটিভ। এখন 0 তো পজিটিভও না নেগেটিভও না, 0 একটা আলাদা জিনিস। তো তার মানে কি, আমার একটা কন্ডিশন দিয়ে কাজটা হচ্ছে না, আমাকে এখন মাল্টিপল কন্ডিশন ইউজ করা প্রয়োজন পড়তেছে। তো সেক্ষেত্রে হচ্ছে ইফ এলস বাদেও মাঝখানে আর একটা জিনিস আমাদের ইউজ করার প্রয়োজন হতে পারে, সেটা হচ্ছে এলস ইফ। সো ইফ একটা কন্ডিশন চেক করবে যে এটা ট্রু কিনা, যদি ট্রু হয় তাহলে হচ্ছে এই ব্লকটা রান করবে। তারপরে এই কন্ডিশনটা যদি মেট না করে নেক্সট স্টেপে যাবে, সেখানে গিয়ে আরেকটা কন্ডিশন চেক করবে। সো এই চেকিং এর পার্টটা লাইন বাই লাইন কাজ করে। যদি দেখা যায় যে এখানে একটা কোড ব্লক রান হয়ে গেছে, কারণ হচ্ছে এই স্টেটমেন্টটা ট্রু ছিল, সেক্ষেত্রে কিন্তু নিচের কোনো লাইনে রান হবে না। ঠিক আছে? সো এখানে আমাদের এক্সট্রা যেটা, সেটা হচ্ছে এই এলস ইফ। ইন জেনারেল কি ছিল? ইফ ছিল, এলস ছিল, বাট এখন আমাদের যেহেতু একটা এক্সট্রা কন্ডিশন অ্যাড হয়েছে, এইটা যদি এক্স এর চেয়ে বড় হয়, মানে 0-র চেয়ে বড় হয়, তাহলে সেটা হচ্ছে পজিটিভ, 0-র চেয়ে ছোট হইলে সেটা নেগেটিভ, আর যদি দুইটার একটা না হয় তাহলে সে আসলে 0। তো এটা যদি এখন রান দিই, আমি একদম এখান থেকে রান দিচ্ছি সবটা ধরে, আউটপুটে দেখাচ্ছে এক্স ইজ 0। সো তার মানে আমার লজিকটা ঠিকঠাক কাজ করছে। আমি এখন আরো কয়েকটা চেঞ্জ করে করে চেক করতে পারি সবকিছু ঠিকঠাক আছে কিনা। সো এক্স এর জায়গায় আমি এখন 1 দিছি, আমার আউটপুট কি আসা উচিত? এই লিঙ্কটা। সো এক্স ইজ পজিটিভ, এটা ঠিক আছে। সিমিলারলি আমি যদি এখানে -1 দিই তাহলে আসলো এক্স ইজ নেগেটিভ। সো এভাবে আমরা হচ্ছে মাল্টিপল কন্ডিশন নিয়ে কাজ করতে পারি। এখন কন্ডিশনের ভিতরে কন্ডিশন ইউজ করা পসিবল। আচ্ছা ধরলাম এই, কারণ কি, কারণ এটা হচ্ছে একটা কোড ব্লক, এটা একটা
আম, একজন একটা হ্যান্ড রেজ করছেন, হ্যাঁ কোয়েশ্চেন করেন। ভাই আপনি তো বললেন যে কার্লি ব্র্যাকেটের ভেতরে যা কিছু থাকবে এনিওয়ে সেটা রান হবে। প্রিন্টের আগে আপনার একটু ইন্ডেন্টেশন আছে, ওই ইন্ডেন্টেশনটা কি আমাদের রাখাটা জরুরি নাকি জাস্ট কোডটাকে ক্লিন দেখার জন্য আমরা এটা করতেছি? গুড কোয়েশ্চেন। আর প্রোগ্রামে ইন্ডেন্টেশনের কোনো মানে কোনো রুল নাই, আমি চাইলে এইভাবে লিখতে পারি, কিছু নাই, এরকম হিজিবিজি করে লিখতে পারি, কোনো সমস্যা নাই। কিন্তু বিষয়টা হচ্ছে, আমি একটা ট্রিক দেখাই। আমি এই যে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল শিফট এ, আমাকে হচ্ছে কোডটা রিফরম্যাট করে দিছে। তো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, আমার কোডগুলো এরকম থাকা উচিত। অনেকে ভাবতে পারে যে এই কোডগুলো এত সুন্দর হয়ে গেল কিভাবে। আমি যতই চেঞ্জ করি না কেন, ধরলাম আমি এটা এরকম করে দিলাম, এখানে একটা এক্সট্রা লাইন লাইন দিয়ে দিলাম, হিজিবিজি করে দিলাম কোডটা। এখন আমি যদি এটা সবটা সিলেক্ট করে কন্ট্রোল শিফট এ, রিফরম্যাট করে দিবে। সো নট নেসেসারি যে এরকম থাকতে হবে, এরকমও থাকতে পারে। বাট বিষয়টা হচ্ছে, পাইথনে যেরকম ট্যাব দিয়ে দিয়ে আমরা বুঝাই যে এই পার্টটা কোডের কোন অংশ থেকে শুরু হয়েছে, এখানে কিন্তু সেরকম কোনো বাধা ধরা নিয়ম নাই। যে কারণে হয় কি, এক একজন হয়তো এক একভাবে লিখবে, কোডটা দেখতে হিজিবিজি লাগবে। সো শুধুমাত্র অ্যাস্থেটিকের কারণে আমরা এখানে একটা ট্যাব বা ইন্ডেন্টেশন ইউজ করছি, দ্যাটস ইট, আর কোনো কারণ নেই। ক্লিয়ার? জি, থ্যাংক ইউ। এখন যেটা বলতেছিলাম যে নেস্টেড ইফ এলস ইউজ করা পসিবল। নেস্টেড বলতে আমি যেটা বোঝাচ্ছি যে একটা কন্ডিশন, এখানে যেটা হচ্ছে আর কি, আমি সরাসরি দেখাই। প্রথমে এখানে কি হচ্ছে, একটা ভ্যালু, সেটা জিরোর চেয়ে বড় কিনা সেটা চেক করবে। চেক করার পর এই ব্র্যাকেটের ভিতরে যতটুকু আছে সেটাকে সে রান দিবে। ঠিক আছে? কখন রান দিবে? তখনই মাত্র যখন হচ্ছে এটা ট্রু হবে। তো আমি ধরে নিচ্ছি এটা ট্রু। ট্রু হইলে এই পার্টটুকু রান দিল। তো অনেকে ভাবতে পারেন যে এই শটটা কিভাবে হাইলাইট হইলো। এই শটটা হাইলাইট হইলো হচ্ছে এইভাবে, আমি যখন এখানে এনে ডাবল ক্লিক করছি, তো তখন হচ্ছে এই শটটা হাইলাইট হয়ে গেছে। অথবা আমি চাইলে এই লাস্ট লাইনে এসে ডাবল ক্লিক করতে পারি, তাহলে আমি দেখবো যে থেকে কোন পর্যন্ত এই লাইনটা আছে। তো এটা যখন কোড অনেক বড় হয়ে যায় তখন ব্যাপারটা বেশ কাজে লাগে। ধরলাম অনেকগুলো লাইন আছে, তখন বুঝতেছি না যে আসলে শুরু হইলো কই শেষ হইলো কই, তখন আমি জাস্ট এই ডাবল ক্লিক করি, উপরে দেখায় যে কোডটা আসলে কোন পর্যন্ত গেছে। সো যেটা বলতেছিলাম, এই যে একটা নাম্বার, আমি প্রথমে এটা রান দিই, এক্স এখন 7। সো যেহেতু এটা 7, তার মানে হচ্ছে এই কন্ডিশনটা ট্রু। তাহলে এই পার্টটা এখন রান নিবে, এবং পরের লাইনে জীবনও যাবে না, কারণ এই লাইনটা রান নিয়ে নিবে। তো এই রান, এইটার ভিতরে এখন কি হচ্ছে সেটা দেখি। এইটার ভিতরে আবার আরেকটা চেক হচ্ছে। সো এই ইফটা কিন্তু এটার থেকে ডিফারেন্ট, মানে এটার সাথে এটার কোনো রিলেশন নাই। এটা রান হচ্ছে জাস্ট এই কোড ব্লকের অংশ হিসেবে। সো এখানে আবার নতুন একটা কন্ডিশন শুরু হচ্ছে। প্রথম কন্ডিশনটা হচ্ছে এক্স পার্সেন্টেজ পার্সেন্টেজ টু ইকুয়াল টু জিরো কিনা। তো এটা মানে কি? এটা মানে হচ্ছে সে চেক করতেছে এটা জোড় সংখ্যা কিনা। সো এখানে পার্সেন্টেজ পার্সেন্টেজ মানে কি মনে আছে কারো? মডুলাস, মানে রিমাইন্ডার কত সেটা দেখে। তো 2 দিয়ে ভাগ করার পর রিমাইন্ডার কত। তো কোনো কিছুকে 2 দিয়ে ভাগ করার পর রিমাইন্ডার যদি জিরো হয়, তার মানে সে আসলে একটা ইভেন নাম্বার। সো এই নাম্বারটা আমি যদি এইভাবে সরাসরি রান দিই কনসোলে, 7% এটা আসলে 1 আসছে কেন? কারণ আমি যদি নামতাটা পড়ি, 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তারপর একটা এক্সট্রা 1 থেকে যায়। সো ওই 1 হচ্ছে এইটা। তো তার মানে আসলে এটা, এই লাইনটা রান নিবে না, কারণ এইটা ফলস হয়ে গেছে। তাহলে এলস যেটা আছে সেটা রান নিবে। তাহলে আমার আউটপুট কি আসা উচিত? এক্স ইজ পজিটিভ অ্যান্ড অড। ওইভাবে হচ্ছে এই পুরো লজিকটা কাজ করবে। So আমি যদি এটা রান দিই, আউটপুট আসলে এক্স ইজ পজিটিভ অ্যান্ড অড। এখন এখানে যদি আমি একটা ইভেন নাম্বার দিই, ধরলাম 8, তাহলে কি আসতেছে? এক্স ইজ পজিটিভ অ্যান্ড ইভেন। এখন আমি যদি এখানে
জিরো দেই, তাহলে কি হইল? এক্স ইজ নট পজিটিভ। সো এটা ঠিক আছে, বাট আমরা কিন্তু জানি জিরো আসলে একটা ইভেন নাম্বার। তো এখানে যেহেতু একটা কন্ডিশন ছিল, এই প্রোগ্রামটা আমি লিখছি এভাবে যাতে সে শুধু পজিটিভ এবং অড কিনা, পজিটিভ এবং ইভেন কিনা, সেই জিনিসটাই যাতে দেখে। তো এই ধরনের মানে ব্রেইনের কাজ আপনারা করতে পারেন চাইলে, বসে বসে একটা ক্যালকুলেটর ডেভেলপ করতে পারেন এই লজিক গুলো দিয়ে। এখন আমরা একটু দেখি যে ভেক্টরাইজড ভার্সন অফ দিস ইফ এলস বলতে আমি কি বোঝাচ্ছি। দেখেন, এতক্ষণ আমরা কি করছিলাম, একটা কন্ডিশন দিছিলাম, সেটার উপর চেক করে কোনো একটা কাজ হয়েছে। বাট আমি চাইলে একসাথে অনেকগুলা চেক করতে পারি। কিরকম? এখানে কি হচ্ছে, এখানে আমি একটা ভেক্টর ক্রিয়েট করলাম প্রথমে, যেটার ভিতরে 1 আছে, 3, 0, 5, 99 এরকম কয়েকটা ভ্যালু আছে। তো এটাকে আমি রান দিলাম, তাহলে এক্স এর মধ্যে এখন এগুলো চলে আসছে। ভেক্টরাইজড ভার্সন অফ ইফ এলস এর ফাংশনটা হচ্ছে এরকম, ইফ এলস। এখন এটাকে ভেক্টরাইজড কেন বলা হচ্ছে? কারণ সে আমাকে প্যারালালি সবগুলো রান দিয়ে একটা ভেক্টর আউটপুট দিবে, এই জন্য এটাকে ভেক্টরাইজড ইফ এলস বলা হচ্ছে। তো এখানে ইফ এলস ফাংশনটার আর্গুমেন্ট গুলো হচ্ছে, প্রথমে একটা কন্ডিশন, তো এখানে কি হচ্ছে, এক্স গ্রেটার দেন 90 কিনা। তো প্রত্যেকটা এলিমেন্ট চেক করবে কোন এলিমেন্টটা আসলে 90-র চেয়ে বেশি। যদি 90-র চেয়ে বেশি হয় সেক্ষেত্রে আমাকে আউটপুটে দিবে ইয়েস, আদারওয়াইজ আমাকে আউটপুটে দিবে নো। সেটা হচ্ছে যদি ইয়েস হয় তাহলে কি হবে, যদি এটা ফলস হয় তাহলে কি হবে। যদি রান দিই তাহলে আমি আউটপুটে কি পাচ্ছি, একটা ভেক্টর পাচ্ছি। তো নো, নো, ইয়েস, ইয়েস, এরকম এরকম আমার আউটপুটটা চলে আসছে। তো এটা হচ্ছে ইফ এলস। সো অনেকের কনফিউশন হবে শুরুর দিকে যে এখানে তাহলে কি, ইফ এটা তাহলে ইফ এলস হওয়ার কথা না, না, এটা হচ্ছে এলস ইফ, আর এরপর হচ্ছে এলস। এখন আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যখন ফাংশন গুলো লিখবেন তখন কিন্তু এই যে হাইলাইট হয়ে থাকবে। সো ভুল হইলেও বোঝার উপায় আছে যে আসলে এটা ভুল কিনা। সো ধরেন আপনি এখানে ইফ এলস লিখে ফেলছেন, এটা কিন্তু হাইলাইট হবে না। হাইলাইট তখনই হবে যখন আপনি ঠিক লিখছেন। সো এই যে একটা ব্লু কালার হয়েছে। আর এমনিতে গুগল তো অলওয়েজ অ্যাভেলেবল। এটা আমারও হয়েছে অনেক সময় যে আমি ভুলে গেছি, অনেকদিন ধরে ধরেন ইউজ করা হচ্ছে না ইফ এলস, ভুলে গেছি যে আসলে মাঝখানে একটা কি হবে। আচ্ছা, এরপরে আরেকটা মজার যেটা ফাংশন সেটা হচ্ছে সুইচ, কন্ডিশনালের একটা পার্ট। এই সুইচটা হচ্ছে আম, মেহেদি রাইট, হ্যাঁ ভাইয়া কোয়েশ্চেন। ভাই ভেক্টরাইজ ভার্সনের ওইটাই কি নেস্টেড লুপ সম্ভব? ইয়েস, ওইটাতে নেস্টেড লুপ সম্ভব। ভালো কথা বলছেন। আমি একটু তাহলে দেখাই। আমি একটু ডুপ্লিকেট করে নিচে নামালাম। এখন ধরেন কোন একটা নাম্বার 90-র চেয়ে বড়, সে চেক করে পাইলো যে ইয়েস এটা ট্রু। তো ট্রু হইলে আউটপুটটা কোথায়, এটা তো এখানে, রাইট? তো ধরলাম আমি এটা ঠিক আছে, এটা ইয়েসই দেখাবে। এখন আরেকটা চেক আমি দিতে যাচ্ছি এই জায়গায়, যে যদি 90-র চেয়ে বড় না হয় সেক্ষেত্রে তুমি আরেকটা চেক করবা। So আমি দিলাম ইফ, ইফ এলস। আরেকটা চেক কি হইতে পারে, আমি বললাম যে জিরো কিনা সেটা চেক করবা। ওকে, ইফ এলস হচ্ছে এক্স ইকুয়াল ইকুয়াল জিরো কিনা। যদি এটা ট্রু হয় তাহলে আমাকে বলবে যে জিরো, আদারওয়াইজ নো। এই যে ইয়েস, সেই নো এর পার্টটা এইখানে, আর জিরোর পার্টটা এইখানে। তো তাহলে হইলো কি, আমার আউটপুটে আসবে নো, নো, জিরো, নো, ইয়েস। তো জিরোটা কোত্থেকে আসলো, কারণ এই ভ্যালুটা জিরো ছিল। So, এইভাবে আমি আসলে চাইলে একটার ভিতরে আরেকটা কন্ডিশন মানে নেস্টেড কাজ করতে পারি। কিন্তু এই কাজটা হচ্ছে বোঝার জন্য পরে কঠিন হয়ে যাবে। মানে এখন হয়তো আমি তৈরি করে ফেলছি খুব ইজিলি, বাট পরে যখন এই জিনিসটা আমার কোডটা অন্য কেউ দেখবে বা আমি নিজেই দেখবো, মাথা ঘোরাবে যে আসলে হইলোটা কি এই জায়গায়। So, এই কাজটা ইজি করার জন্য ডিপ লেয়ারে একটা ফাংশন আছে, কেস হোয়েন। সো এটা যেহেতু ডিপ লেয়ারের পার্ট, ওইটা এখন দেখানো সম্ভব না। ডেটা ফ্রেম নিয়ে কাজ করার সময় সেটা আসবে। তো সেটা হচ্ছে আমরা নেক্সট দেখতে পারবো। ক্লিয়ার? জি ভাইয়া। তো এবার আমরা সুইচে থাকি। সুইচে কি হচ্ছে, সুইচে হচ্ছে আম, এটা হচ্ছে ফাংশন। প্রথম কথা ফাংশনের ভিতরে কি কি থাকে আমরা সেটা দেখি। সুইচের প্রথম আর্গুমেন্টটা হচ্ছে
একটা ভ্যালু, এই ভ্যালুটা স্ট্রিং হইতে পারে, এই ভ্যালুটা নাম্বার হইতে পারে, এনিথিং হইতে পারে। আর পরের যারা, তারা হচ্ছে ওই ভ্যালুর এগেনস্টে কি অপারেশন হবে। সো এখানে আমি অপারেশন, এটা একটা ভ্যালু দিলাম। সো অপারেশনের মাঝে কি রাখতেছি, আমি স্কোয়ার রাখতেছি। সো আমি এটা রান দিই, তাহলে অনেকে বুঝবেন, আদারওয়াইজ এটা বুঝতে সমস্যা হবে। আমি বলি আউটপুটটা ফার্স্ট এক্সপ্লেন করি। অপারেশনে আমি কি সেভ করছিলাম, স্কোয়ার। আর ভ্যালুতে আমি কি সেভ করছিলাম, 9। সো যখন আমি এটা রান দিলাম, তখন সেই অপারেশনের জায়গায় এই স্কোয়ার ভ্যালুটা আসছে, মানে স্কোয়ার লেখাটা আসছে। এবং এই ফাংশনটা খুঁজছে যে এরপরে আমি কোথায় সেই স্কোয়ারের এগেনস্টে কোনো কিছু একটা দিয়ে রাখছি। তো সে দেখলো যে স্কোয়ারের পাশে এই জিনিসটা আছে। তখন সে এই ভ্যালুর যে ভ্যালুটা আছে 9, সেই 9টাকে ধরে স্কোয়ার করছে। দ্যাটস ইট। তো এখন যদি আমি এখানে অপারেশনের স্কোয়ারের বদলে রুট লিখি, এখন এটা রান দিই, তাহলে সে কি করবে, অপারেশনের জায়গায় সে এখন একটা ভ্যালু পাইলো রুট। সে এখন এই কমার পরে গিয়ে খুঁজবে যে কোথায় রুট আছে। সে দেখলো যে এখানে একটা রুট আছে। সো রুটের এগেনস্টে কি কাজ করা হয়েছে, রুটের এগেনস্টে এই ভ্যালুটাকে স্কোয়ার রুট করা হয়েছে। সেই জন্য আমার আউটপুটে দিল 9, কারণ 9-এর স্কোয়ার রুট কত, 9, সরি 3। তো তার মানে আমি এখানে যে ভ্যালুটা দিচ্ছি, প্রথমে যে ভ্যালুটা দিচ্ছি, সেটাকে সে পরে খুঁজবে যে কোথায় আছে সেটা। যদি থাকে, তাহলে সে হচ্ছে সেটার এগেনস্টে আমি কি কাজ করছি সেটা দিবে। যদি না থাকে, তাহলে সে খুঁজে পায় নাই। সবার লাস্টে গিয়ে যে সে যাকে খুঁজে পায় নাই, সেটাকে আমাকে দেখাবে। তো আমি এখানে লিখে রাখছি যে ইনভ্যালিড অপারেশন, যদি তুমি কোনো কিছু খুঁজে না পাও, আমাকে দেখাবা ইনভ্যালিড অপারেশন। তো আমি এখানে লিখলাম ধরেন ক্যাপিটাল রুট। সো আরটা এখন ক্যাপিটাল করে দিছি। সো এখানে কিন্তু সে খুঁজবে ক্যাপিটাল দিয়ে রুট কোথাও আছে কিনা। যেহেতু এটা নাই, সে আমাকে বলবে যে ইনভ্যালিড অপারেশন। সো এখানে এই কথাগুলা নট নেসেসারিলি এরকমই হইতে হবে। তো এখানে হইতে পারে এনে এনে। সো যদি এখন এটা রান দিই, আমাকে আউটপুটে দেখাচ্ছে এনে। সো সুইচটার স্পেশাল ইউজ আছে। সো আপাতত এই জিনিসটা মাথায় রাখাই ভালো যে এরকম একটা ফাংশন এক্সিস্ট করে। কোথায় সেটা ইউজ হবে, সেটা হচ্ছে প্রয়োজন অনুযায়ী এক সময় দেখা যাবে। ওকে। আচ্ছা ভাইয়া, হ্যাঁ ভাইয়া, কোয়েশ্চেন। এখানে ভাইয়া অপারেশনের মধ্যে কি আমি ভেক্টর চয়েস করতে পারি, মানে ভেক্টর পাস করতে পারি, যেমন রুট না স্কোয়ার? না না, এখানে শুধুমাত্র একটা একটা আইটেম পাস করতে হবে, একটা এলিমেন্ট। আচ্ছা আচ্ছা। আপনি চাইলে একসাথে দুইটা, মানে স্কোয়ার এবং রুট, দুইটাই এখানে পাস করা পসিবল না। হয়তো অনেকের এটা মাথায় আসবে যে আমি সি দিয়ে রুট এবং স্কোয়ার দুইটাই দিব। ইট উইল নট ওয়ার্ক, কারণ ইট মাস্ট বি অফ লেন্থ 1 ভেক্টর। ঠিক আছে। সো এটা ছিল হচ্ছে ইফ এলস এর পার্টটা। তো এখানে আমি অল্প কিছু কোড রাখছি, কারণ এটা বেসিক জিনিস। এখন আমি হচ্ছে এইটা বোঝানোর জন্য সামনে এক্সারসাইজ দিব, সেটা করলে হচ্ছে এটা ভালো মতো ক্লিয়ার হয়ে যাবে। তো লুপের মধ্যে চলে আসি। লুপ মানে হচ্ছে যতক্ষণ না পর্যন্ত কোনো ধরনের ব্রেক সিকোয়েন্সের মধ্যে আসতেছে না, ধরলাম একটা ঘটনা ঘটতেছে, ততক্ষণ পর্যন্ত ঘটবে যতক্ষণ পর্যন্ত আমার সিকোয়েন্সটা এক্সিস্ট করে, কিংবা কোনো ধরনের ব্রেক সেখানে এক্সিকিউট না হয়। সো আচ্ছা, মেহেদি রেজড এ হ্যান্ড। কোয়েশ্চেন কি ছিল ভাইয়া? ভাইয়া কোশ্চেন তো ওই সময় করছিলাম ওইটাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। লুপ, এখানে হয়তো ফিগারে একটা কিছু আছে, বাট ফিগারটা দেখে হয়তো অনেকের মাথায় ঢুকতেছে না। আমি এটা সরাসরি কোডে চলে যাই, আমার কাছে কোড দিয়ে বুঝাইতে বেশি ভালো লাগে এই বিষয়গুলো। সো ফর লুপ কিভাবে লিখে, ইফ এলস এর মতোই প্রথমে একটা ফাংশন শুরু করতে হবে। So আমি ফর দিলাম, ফর দিয়ে এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে হচ্ছে ফর লুপের, মানে কিসের মধ্য দিয়ে লুপটা যাবে সেটা হচ্ছে ভেতরে দিতে হবে। তো এখানে আমি কি করলাম, নাম ইন
নাম্বারস। মানে হচ্ছে এই নাম্বারস এর মধ্যে যতগুলো নাম আছে প্রত্যেকটাকে সে পিক করবে, পিক করে এই লুপের মধ্যে চলে যাবে, গিয়ে পুরো কোডটা এক্সিকিউট করবে, দেন আবার শুরুতে আসবে, এসে সেকেন্ড নাম্বার নিবে, আবার কোডটা রান দিবে, থার্ড নাম্বার নিবে, আবার ফোর্থ নাম্বার নিবে, এভাবে হচ্ছে এই লুপটা চলতে থাকবে। তো এখানে নট নেসেসারিলি সবসময় নাম লিখতে হবে, এখানে আপনি আইও লিখতে পারেন। মাথায় রাখতে হবে যে আপনি যখন কোডের মধ্যে চলে যাবেন, কোড ব্লকে চলে যাবেন, সে কিন্তু এই আইটাকে নিয়েই যাবে। তো এখানে আমাকে আইটাকেই পাস করতে হবে। So এখানে নামের বদলে লিখতে হবে আই, এখানে লিখতে হবে আই। তো এই কোডটা তো আসলে হচ্ছে কি, আমি প্রিন্ট করতে চাচ্ছি এই নাম্বারটার স্কোয়ার কত। সো স্কোয়ার অফ প্রথম নাম্বার ইজ প্রথম নাম্বারের স্কোয়ার, মানে আই টু দ্য পাওয়ার 2। তো এটা যদি আমি রান দেই, আউটপুটে দেখাচ্ছে স্কোয়ার অফ 2 ইজ 4, স্কোয়ার অফ 4 ইজ 16, এরকম। সো অনেকের এখন কোশ্চেন আসবে যে এই পেস্টের কাজ কি, এটা কোত্থেকে আসলো, আমি তো জানতাম শুধু প্রিন্ট। সো পেস্টের কাজ হচ্ছে এই প্রিন্টের ফাংশনালিটিকে একটু আপার লেভেলে নিয়ে যাওয়া। কারণ অন্যান্য ল্যাঙ্গুয়েজে প্রিন্ট যেরকম আহ, এই এই কাজটা, এই যে এখানে যে কাজটা হচ্ছে, একটা স্ট্রিং, তারপর হচ্ছে একটা ভেরিয়েবল, দেন আবার স্ট্রিং আর একটা ভেরিয়েবল, হয়তো মাঝখানে আরো অনেক কিছু থাকতে পারে, এই যে মাল্টিপল জিনিস একসাথে কম্বাইন করা, এই কাজটা প্রিন্ট করতে পারে না। প্রিন্ট যেটা পারে সেটা হচ্ছে সরাসরি সে একটা ক্যারেক্টারকে প্রিন্ট করতে পারে। সে ওই স্ট্রিং বা ক্যারেক্টারের কোনো ধরনের মডিফিকেশন করে বা ডাইনামিক ভাবে চেঞ্জ করে করে প্রিন্ট করবে, এই কাজটা সে পারে না। সেই জন্য আমাকে পেস্টের ইউজটা করতে হয়, কারণ এই পেস্টটা আসলে আসলে সেই কাজটা করতে পারে। মানে হচ্ছে আমি যদি এই পেস্টটাকে সরাই দিই এবং এখন যদি আমি রান দেই, আমি একটা এরর খাবো। এররটা হচ্ছে কি, এরর ইন প্রিন্ট ডট ডিফল্ট স্কোয়ার অফ আই ইজ দিস ইনভ্যালিড কোড আর্গুমেন্ট। সো মানে হচ্ছে প্রিন্ট আসলে শুধু এইটুকুকেই পড়তে পারছে, তারপরে কি আছে না আছে সেগুলোকে সে পড়তেই পারে নাই। So, এই জন্য excuse me, এই জন্য হচ্ছে আমাকে এই পেস্টের মাধ্যমে এই ডাইনামিক যে এলিমেন্ট গুলো আছে, যে আই আই স্কোয়ার, এর হচ্ছে ডাইনামিক এলিমেন্ট, কারণ প্রত্যেকটা লুপে হচ্ছে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই ডাইনামিক এলিমেন্ট গুলোকে এই স্ট্যাটিক এলিমেন্ট গুলোর সাথে কম্বাইন করে নতুন একটা স্ট্রিং তৈরি করে, যেটা আসলে আমরা আলটিমেটলি এটা দেখতেছি, সেটাকে সে প্রিন্টের মধ্যে দিয়ে এখানে প্রিন্ট করে দেখায়। তো ওই জন্য হচ্ছে এখানে পেস্টের ইউজটা করা হয়েছে। সো এটা হচ্ছে ঘটনাটা। সো এখন আমি যদি এই যে কার্লি ব্রেকেটের কথাটা প্রথমে যেটা বলছিলাম, যে মাল্টিপল লাইন থাকলে কার্লি ব্রেকেট দিয়ে আমরা চাইলে আরো কিছু লাইন এখানে অ্যাড করতে পারি। তো যেহেতু এখানে একটা মাত্র লাইনই আছে, আমার কিন্তু এই কার্লি ব্রেকেটের কোনো প্রয়োজনই ছিল না। আমি চাইলে এই সবটা বাদ দিয়ে জাস্ট সরাসরি এখানে প্রিন্ট লিখতে পারি। এখন এটা যদি আমি রান দেই, তাহলে কিন্তু একদম ঠিকঠাক রান হবে। সো যদি কখনো এরকম সিচুয়েশন হয়, বা বা যদি কখনো দেখেন যে এরকম একটা কোড লেখা ফর ফার্স্ট ব্রেকেট দিয়ে সামথিং, দেন একটা কোড, ভয় পাওয়ার কিছু নাই, এটা একদম ঠিক আছে, এটা কোনো ভুল না, গ্রামাটিক্যালি বা প্রোগ্রামেটিক্যালি এটা একদম রাইট কোড, এখানে কোনো ভুলের কিছু নাই। অনেকে মনে করে যে ফর লুপের স্ট্রাকচারটা মনে হয় এরকম, ফর সামথিং দেন দিস। অনেকে মনে করে ফর লুপের স্ট্রাকচারটা মনে হয় এরকম, না, ফর লুপের স্ট্রাকচারটা এরকম না, ফর লুপের স্ট্রাকচারটা এইটুকু, এইটুকু। পরের যে পার্টটা ওইটা হচ্ছে আর এর স্ট্রাকচার। আর এর মাল্টিপল লাইন, মাল্টিপল কোড যদি আমার একসাথে রান দেওয়ার প্রয়োজন হয়, তখন হচ্ছে এই কার্লি ব্র্যাকেটের ইউজটা করতে হয়। So, যেভাবে ছিল সেভাবেই রাখি। সরি, একটা কোশ্চেন ছিল। আমি যদি এখানে দেখেন নাম্বার যেটা আপনি এখানে ইনপুট অলরেডি দিয়ে দিয়েছেন, এখন আমি যদি নিজে ইনপুট দিতে চাই সেক্ষেত্রে কিভাবে করব? আপনি চাচ্ছেন হচ্ছে ইউজার কনসোলে ইনপুট দিবে, রাইট? জি। আচ্ছা, সেটা হচ্ছে রিড লাইন্স বলে একটা ফাংশন আছে। আম, এটা হচ্ছে নিচে আছে, যাই হোক আমি এখানে দেখাই দিই। আচ্ছা, রিড লাইন্স এর আরেকটু ঘটনা আছে, আমি এটা পরেই দেখাবো, এই জন্য আপাতত আমি স্কিপ করতেছি এটা, হ্যাঁ, পরে নিচে আছে। জি আচ্ছা, ধন্যবাদ।
আচ্ছা, এখন আমরা দেখি হচ্ছে আরেকটা হোয়াইল লুপ কিভাবে কাজ করে। এটা হচ্ছে অনেকটা ফর লুপের মতো, বাট ডিফারেন্সটা হচ্ছে যে এখানে আমি আসলে কন্ডিশনটা ভেতর থেকে চেঞ্জ করতে হবে, আদারওয়াইজ এটা আসলে ইনডিফিনিটলি চলতেই থাকবে চলতেই থাকবে যদি এই কন্ডিশনটা মিট না হয়। So, যদি এই কন্ডিশনটা ফলস না হয়। সো এটা মানে হচ্ছে হোয়াইল এই ভেতরের পার্টটুকু ট্রু আছে ততক্ষণ পর্যন্ত হচ্ছে এটা রান করতে থাকবে। যখনই ভেতরের পার্টটা ফলস হয়ে যাবে তখনই এই কোড ব্লকের পার্টটা আর রান হবে না। তো এখানে আসলে কি হচ্ছে, প্রথমে কাউন্ট একটা ভেরিয়েবল আমি অ্যাসাইন করে নিলাম যেটার মধ্যে একটা ভ্যালু হচ্ছে 5। সো হোয়াইল এই ভ্যালুটা মানে 5টা যতক্ষণ পর্যন্ত জিরোর চেয়ে বড় আছে ততক্ষণ পর্যন্ত এটা রান হবে। সো এই কোড ব্লকের মধ্যে কি আছে, প্রথমে এটা প্রিন্ট হইলো। সো প্রথমবারে আমার আউটপুটে আসা উচিত 5। পরের লাইনে এই কাউন্টের থেকে আমি 1 মাইনাস করে এই কাউন্টের মধ্যেই আবার অ্যাসাইন করে দিছি। তার মানে এখন আমার কাছে আছে 4। সো লুপের উপরে চলে গেল আবার হোয়াইল, এখন কাউন্টে হচ্ছে 4, লুপটা আবার শুরু হইলো, প্রিন্ট করলো 4, দেন 4 থেকে 1 মাইনাস করে হয়ে গেল 3, লুপের শুরুতে আবার চলে গেল, এখন আছে 3। এইভাবে হচ্ছে রানটা চলতে থাকবে। সো এক পর্যায়ে গিয়ে এটা 1 হবে, তারপরে যখন এখানে রান হবে 1 মাইনাস 1, 0। সো তখন কিন্তু এখানে এসে চেক করে দেখবে যে 0-র থেকে তো 0 বড় হইতে পারে না। তো তখন এটা স্টপ হয়ে যাবে। সো হোয়াইল লুপটা হচ্ছে এইভাবে কাজ করে। সো এটা যদি রান দেই আমি আউটপুটে দেখবো যে প্রিন্ট হচ্ছে 5, দেন 4, দেন 3, দেন 2, দেন 1, এরপর কিন্তু শেষ, আর প্রিন্ট হয় নাই। তো এটাকে যদি আমি এখন ধরলাম -10 করে দিই, তার মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত এই কাউন্টের ভ্যালুটা -10-এর চেয়ে বড় থাকবে ততক্ষণ পর্যন্ত এটা রান হইতে থাকবে। তো তার মানে এখানে দেখা যাচ্ছে -9 পর্যন্ত ভ্যালুটা গেছে। এভাবে হচ্ছে হোয়াইল লুপটা কাজ করে। রিপিটটা হচ্ছে অনেকটা হোয়াইল লুপের মতো, বাট এইটা হচ্ছে ভিতরে স্টেটমেন্টটা দিতে হয় যে ব্রেক একটা সিকোয়েন্স, মানে ব্রেক একটা স্টেটমেন্ট ইউজ করতে হয়, আদারওয়াইজ এটি ইনফিনিটলি চলতে থাকবে। সো হোয়াইলের মধ্যে যেরকম কন্ডিশনটা বাইরে ছিল, লুপের বাইরে, লুপের বাইরে একটা কন্ডিশন ছিল যে যতক্ষণ পর্যন্ত এটা ফলস না হবে ততক্ষণ পর্যন্ত রান হবে। রিপিটের ক্ষেত্রে সেটা হচ্ছে ভিতরে হবে। সো ভিতরে কোনো একটা জায়গায় ব্রেক স্টেটমেন্ট ইউজ করতে হবে, যখনই সেটা ব্রেক ওইটা এক্সিকিউট হবে তখন এটা স্টপ হয়ে যাবে। সো এইটা যদি আমি রান দিই তাহলে কি হবে আমি বলি। এখানে লেখা আসতেছে বারবার 1 সেকেন্ড পরে পরে যে দিস ইজ এন ইনফিনিট লুপ, প্রেস এসকেপ টু স্টপ। সো কখনো যদি ভুলে ভালে এরকম রিপিট ফাংশন রান দিয়ে ফেলেন তো এটা কিন্তু চলতেই থাকবে। সো এই জন্য হচ্ছে আমি সিস ডট স্লিপ একটা ফাংশন ইউজ করছি। এই ফাংশনটার কাজ হচ্ছে আমার কোডটাকে সে স্লো ডাউন করে দেবে 1 সেকেন্ডের জন্য। সো এখানে এসে 1 সেকেন্ড সে ওয়েট করবে, দেন সেটা আবার রান করবে। এবং এই ধরনের রিপিট স্টেটমেন্ট যদি আমার ক্লোজ করার প্রয়োজন হয় আমি এখানে স্টপে ক্লিক করতে পারি, অথবা কিবোর্ডের এসকেপ বাটনে ক্লিক করতে পারি, তাহলে হচ্ছে এটা এসকেপ হয়ে যাবে বা স্টপ হয়ে যাবে। এখন আমরা দেখি যে রিপিটটা আসলে এই ব্রেক স্টেটমেন্টটা কিভাবে কাজ করে। সেখানে আমি প্রথমে আবার ভাই ওই আগের মতো, আর কত সময় লাগতে পারে? 11টা তো বেজে গেছে। না আর বেশি তো বাকি নাই, অ্যাপ্লাই ফাংশন দিলে হচ্ছে ফর লুপটা শেষ হয়ে যাবে। আগামী ক্লাসে হচ্ছে আমি ফাংশন দেখাবো। সো কোথায় ছিলাম, সো রিপিট, সো কাউন্টার সেম আগের মতো আমি একটা কাউন্টার ফার্স্টে ডিফাইন করে নেই, দেন হচ্ছে আমি প্রিন্ট করলাম যে কাউন্টারটা কি। প্রথমবারে এটা হচ্ছে ফার্স্ট লুপ শুরু হচ্ছে, প্রথমে আমাকে প্রিন্ট করে দেখাবে 1, দেন এই কাউন্টারের সাথে আবার 1 যোগ করবে, যোগ করে এখন হচ্ছে সেই কন্ডিশনটা সে চেক করবে যে এই কাউন্টারের ভ্যালুটা কি 5-এর চেয়ে বড় কিনা। যদি 5-এর চেয়ে বড় হয় তখন এই স্টেটমেন্টটা রান হবে। সো যতক্ষণ পর্যন্ত এই লুপটা চলবে এবং এই কাউন্টারের ভ্যালুটা 5-এর চেয়ে বড় হবে না ততক্ষণ পর্যন্ত এই লাইনটাও রান হবে না। সো রিপিট হইতে থাকবে, যখনই 5-এর চেয়ে বড় হয়ে যাবে এই ব্রেক স্টেটমেন্টটা রান হয়ে যাবে এবং এই রিপিটটা তখন ক্লোজ হয়ে যাবে। এইভাবে আর কি রিপিট ফাংশনটার ভিতরকার লুপ এটাকে হচ্ছে ব্রেক করা লাগে। আচ্ছা, কাউন্টার নট ফাউন্ড, কারণ হচ্ছে আমি এই লাইনটা রান দেই নেই এখন। সো এখন দেখা যাচ্ছে এটা 5 পর্যন্ত গেছে।
সিমিলারলি আর একটা ফাংশন আছে, এটা হচ্ছে আমি আপনাদের জন্য রেখে দিচ্ছি, কারণ আসলে এক্স্যাক্টলি সেম জিনিস। আর আচ্ছা, এইটার একটা অল্টারনেটিভ ছিল, আচ্ছা এটা মনে হয় দেখানো উচিত। এইখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে কিউমুলেটিভ সাম করতেছে। কিউমুলেটিভ সাম মানে কি, যে আগের ভ্যালুর সাথে পরের ভ্যালু যোগ করে নতুন একটা ভ্যালু পাবে, ওইটার সাথে আগের সবগুলো ভ্যালু যোগ করে নতুন আরেকটা ভ্যালু পাবে, এইভাবে যোগফলটা বাড়তে থাকবে। তো ওইটার জন্য সরাসরি আরো একটা ফাংশন আছে, সেটা হচ্ছে কাম সাম, মানে কিউমুলেটিভ সাম। এই লাইনটা যদি আমি রান দিই তাহলে হচ্ছে ক্লিয়ার হবে না আগে বেশি, যে 1, তারপর হচ্ছে 3, ঠিক আছে, 1 এর সাথে 2 যোগ হয়ে 3 হয়েছে, তারপর 4 এর সাথে 3 যোগ হয়ে 6 হয়েছে, 6 এর সাথে, এটা কি উল্টা পাল্টা হয়েছে নাকি, চেক করে দেখি। প্রতিবার যোগ হচ্ছে কিন্তু এক এক করে ইনক্রিজ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগের সবগুলো যোগ হয়ে যাচ্ছে, হ্যাঁ এই জন্য হচ্ছে ইনক্রিজ হচ্ছে, ঠিকই আছে এটা। আচ্ছা, কাম টু সাম, কাম সাম। তো সেম এই কাজটা যদি আমি ম্যানুয়ালি করতে চাই, সেক্ষেত্রে এরকম একটা বিশাল কোড লিখতে হবে। তো এটা আমি এখানে এক্সপ্লেন করতেছি না, এটা আপনাদের জন্য রেখে দিলাম, কারণ এতক্ষণ ধরে এগুলো যারা বুঝছেন তাদের এই লাইনটা নিজে থেকে বোঝা উচিত। তো এটা বুঝলে হচ্ছে মাথা খাটাইতে পারবেন। সময় আজকে কম, ওই জন্য হচ্ছে এটা নিয়ে আর কথা বলবো না। তো শুরু থেকে একজন প্রশ্ন করছিলেন যে আমি ইউজার ইউজার হিসেবে আমি কিভাবে কোনো কিছু ইনপুট দিব। তো সেটার জন্য ফাংশন হচ্ছে রিড লাইন। সো এই রিড লাইন ফাংশনটার কাজ হচ্ছে পাইথনের ইনপুটের মতো। পাইথনে আছে ইনপুট, সো ইনপুট দিলে হচ্ছে একটা ভ্যালু নেয়, সেম ভাবে এখানেও রিড লাইন। সো রিড লাইন রান দিলে কনসোলটা বিজি হয়ে যাবে, কনসোলটা এখন একটা ইনপুট সে এক্সপেক্ট করবে। So, আমি যখন একটা ভ্যালু দিব, মনে করেন 34, ভ্যালুটা দিলাম, দেন এন্টার, তো সে একটা ভ্যালু নিল। খেয়াল করেন এই ভ্যালুটার সামনে এবং পরে কোড দেয়া আছে, তার মানে এটা কিন্তু এখন কোনো নাম্বার না, এটা একটা স্ট্রিং। সো আমি যদি এইটাকে নিয়ে কোনো কাজ করতে চাই, অবশ্যই এটাকে ইন্টিজার কিংবা নিউমেরিকে কনভার্ট করে নিতে হবে, আদারওয়াইজ এটা নিয়ে আমি কোনো কাজ করতে পারবো না। অর্থাৎ কাজ বলতে বোঝাচ্ছি নিউমেরিক্যাল কোনো অপারেশন করতে পারবো না। সো সো কিরকম, ধরেন এস ডট ইন্টিজার, এইটার ভিতরে যদি আমি রিড লাইন দিয়ে এখন রান দিই, তাহলে 34 আবার লিখলে এখন এটা হচ্ছে একটা নাম্বার। সো রিড লাইনের ইনপুটটা কিভাবে নাম্বার হিসেবে কনভার্ট করা যায় এটা তো আশা করি এখন ক্লিয়ার। সো এটার ভেতরে আমি চাইলে এখন প্রম্পট দিতে পারি, যে আমি লিখে দিলাম যে এন্টার ইয়োর নাম্বার। এখন যদি এটা রান দিই, আমাকে প্রম্পট দেখাচ্ছে এন্টার ইয়োর নাম্বার, দেন এখানে হচ্ছে আমি একটা নাম্বার লিখতে পারি 34। তো সেইটা 34 আমাকে আউটপুটে দেখাচ্ছে। সো এই ইনফরমেশনটাকে আমি সেভ করতে পারবো কিভাবে কোনো জায়গায়, জাস্ট শুরুতে আমি ধরলাম এক্স দিয়ে দিলাম, তাহলে কি হবে, এইটা রান হবে, রান হওয়ার পরে ইউজার যে নাম্বারটা দিবে সেই নাম্বারটাকে এক্স এর মধ্যে ইনপুট করে দিবে। সেখানে ধরলাম 34 দিলাম, 34 এটা এখন এক্স এর মধ্যে হয়ে গেল 34। সো এটা খুব সম্ভবত, আমার মনে নাই যে মাল্টিপল ভ্যালু নেয় কিনা, না নেয় না। সো মানে মেইন কথা হচ্ছে পাইথনে যেরকম আমরা ইনপুট দিয়ে দিয়ে ভ্যালু দেই, এই জায়গাটায় আরে আমাদের কখনোই এটার প্রয়োজন হয় না, কারণ আমরা ইউজারের সাথে কখনোই কনসোল দিয়ে যোগাযোগ করি না। আমরা ইউজারের সাথে, মানে ইউজারের সাথে আমরা কখনো যোগাযোগই করি না, প্রথম কথা হচ্ছে সেটা, কারণ আমরা সবকিছু করি অ্যানালাইসিস। তো এখানে ইউজার থেকে কোনো ইনপুট নিবো, এটা আমরা এই কাজটা কখনো করি না, যে কারণে দেখা যাচ্ছে যে এই প্রয়োজনীয়তাটাও কখনো হয় নাই, ইনপুট ফাংশনটাও কখনো ক্রিয়েট হয় নাই। তো এই রিড লাইন ফাংশনটাই আছে শুধুমাত্র একটা ভ্যালু বা রেঞ্জ অফ নাম্বারস নেওয়ার জন্য, দ্যাটস ইট। সো এখানে আমরা একটা ভ্যালুই নিব। সো একটা ভ্যালু নিয়ে হচ্ছে এখানে একটা রিপিট ফাংশন রান করা হয়েছে। সেখানে হচ্ছেটা কি সেটা প্রথমে বোঝার চেষ্টা করি। প্রথমে আমি প্রম্পট দিছি এন্টার এ নাম্বার বিটুইন 1 থেকে 10। সো সে একটা নাম্বার নিবে, ইনপুটে নিচ্ছে, দেন সে কিছু একটা চেক করবে। So, কি কি চেক করতেছে, প্রথমে সে চেক করলো যে ইনপুট যে নাম্বারটা হয়েছে সেটা মিসিং কিনা।
সো যদি সেটা মিসিং না হয় অর্থাৎ ট্রু হয়, এবং সেই নাম্বারটা যদি ওয়ানের চেয়ে কিংবা তার চেয়ে বড় হয়, ওয়ান বা তার চেয়ে বড় হয়, এবং নাম্বারটা হচ্ছে যদি 10 বা তার চেয়ে ছোট হয়, আচ্ছা সরি এটা ডাবল হয়ে গেছে, এবং এটা যদি 10 বা তার চেয়ে ছোট হয়, So, এই তিনটা কন্ডিশন যদি ফিল আপ করে তাহলে শুধুমাত্র এই লাইনটা রান হবে, এবং রান হয়ে দেখাবে যে ইউর এন্টার্ড নাম্বার হচ্ছে এইটা, দেন ব্রেক, আদারওয়াইজ ইনভ্যালিড ইনপুট, ট্রাই এগেন। সো এটার কাজ হচ্ছে সে অ্যাকচুয়ালি এই প্রম্পটটা বারবার রান করবে এবং আমার থেকে একটা ভ্যালিড ইনপুট নিবে। সো আমি যদি এটা রান দিই, এখানে একটা প্রম্পট আসলো, ধরলাম আমি এখানে নাম্বার লিখলাম একটা 10, আমাকে দেখাচ্ছে ইনভ্যালিড ইনপুট, ট্রাই এগেন। আমি আবার দিলাম 9, আবার বলতেছে ইনভ্যালিড ইনপুট, ট্রাই এগেন। আমি যদি এখন এন এ লিখি, আবার একটা ভুল বলবে। সো এই যে রিপিট হচ্ছে ব্যাপারটা, কেন বারবার রিপিট হচ্ছে, আমার কাছ থেকে বারবার কেন চাচ্ছে, বিকজ আমি এই ইনপুটের কাজটা রিপিট ফাংশনের ভিতরে করছি। সো সে বারবার চেক করতেছে যে ইউজার যে ইনপুটটা দিচ্ছে সেটা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে তো হইলই, তখন সে এটাকে প্রিন্ট করে দেখাবে। আদারওয়াইজ সে ইউজার থেকে এরকম একটা মেসেজ দিয়ে বলবে যে আবার ট্রাই করুন। তো সেটাই কিন্তু এখানে বারবার হচ্ছে। সো আমি যদি এখন একটা ভ্যালু দিই 12, সে আমাকে বলবে ইনভ্যালিড ইনপুট, ট্রাই এগেইন। কেন? কারণ এখানে আমি এটা চেক করছিলাম যে ইনপুটটা 10 বা তার চেয়ে ছোট কিনা। সো সে ওই চেকে দেখা গেছে যে ফেল, সো সেই জন্য হচ্ছে এলসটা রান করছে। এখন যদি আমি এখানে 4 দেই, সে ঠিকঠাক রান হবে, ইউ এন্টার্ড 4, এবং তারপরে হচ্ছে কতগুলো ওয়ার্নিং মেসেজ দেবে। সো এই ওয়ার্নিং মেসেজ গুলো হচ্ছে আগের লাইনগুলোর কথা, যে ভুলগুলো হয়েছিল সেই ভুলগুলোর ওয়ার্নিং মেসেজ। সো এটা হচ্ছে রিপিট ফাংশনের কাজ। আর এবার হচ্ছে আর এর ইউনিক একটা জিনিস, সেটা হচ্ছে অ্যাপ্লাই ফাংশন। আমি আবার একটু ম্যাট্রিক্সে ফিরে যাই। আমি যদি একটা ম্যাট্রিক্স সেভ করি, ম্যাট, এটা ছিল আমাদের ম্যাট্রিক্স। মনে করেন আমার টার্গেট হচ্ছে এই কলাম ওয়াইজ যে ভ্যালুগুলো আছে তাদের টোটাল বের করা, কিংবা এই রো ওয়াইজ যে ভ্যালুগুলো আছে তাদের টোটাল বের করা। এই কাজটা কিভাবে করা পসিবল? তো সেটার জন্য আমরা লুপ চালাতে পারি, যে হ্যাঁ তুমি প্রথমে এই কলামটা সিলেক্ট করো, সেই কলামের সবার যোগফল নাও, দেন এই কলামটা সিলেক্ট করো, দেন তাদের সবার যোগফল নাও, এইভাবে হচ্ছে কন্টিনিউ করতে থাকো। আরেকটা ভাবে হচ্ছে অ্যাপ্লাই ফাংশন ইউজ করা। অ্যাপ্লাই এর ভেতরে তিনটা আর্গুমেন্ট দিতে হয়। প্রথম আর্গুমেন্ট হচ্ছে আমি কার উপর অপারেশন করতে চাচ্ছি, দ্বিতীয় আর্গুমেন্ট হচ্ছে আমি কোন ডিরেকশনে অপারেশন করতে চাচ্ছি। সো ডিরেকশন বলতে বোঝাচ্ছি যে রো ওয়াইজ নাকি কলাম ওয়াইজ। সো 1 দেওয়া মানে হচ্ছে প্রত্যেকটা রো এর জন্য এই টোটালটা দেখাবে, আর 2 মানে হচ্ছে প্রত্যেকটা কলামের জন্য টোটালটা দেখাবে। টোটাল কেন বলতেছি, কারণ আমি পরের যে আর্গুমেন্ট দিব সেটা হচ্ছে একটা ফাংশন। সো ফাংশন ইউজুয়ালি আমরা কিভাবে লিখি, ইউজুয়ালি আমরা সাম দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ভেতরে হচ্ছে জিনিসগুলোকে পাস করে দিই। বাট এখানে অ্যাপ্লাই এর ভেতরে ফাংশনটার এই ব্র্যাকেটটা লেখা প্রয়োজন নাই, শুধু ফাংশনের নামটা লিখলেই হবে। সো এটা যদি রান দেই তাহলে আউটপুটে দেখা যাচ্ছে 6, তারপর হচ্ছে 15, তারপর হচ্ছে 24। সো এই ভ্যালুগুলো কোত্থেকে আসলো? এই ভ্যালুগুলো আসলো হচ্ছে এখান থেকে, প্রথম রো তাদের টোটাল কত, সো 1 + 2 হচ্ছে 3, দেন হচ্ছে 3 6, এভাবে হচ্ছে প্রথম রো এরটা, দেন হচ্ছে সেকেন্ড রো এর টোটাল, দেন হচ্ছে থার্ড রো এর টোটাল। সো এই 1 দেওয়ার কারণে সে এই রো ওয়াইজ টোটালটা বের করছে। 2 দেওয়ার কারণে সে অ্যাকচুয়ালি অন্য কাজটা করবে, সে এখন কলাম ওয়াইজ টোটালটা বের করবে। 12 এই বরাবর, 15 এই বরাবর, 18 এই বরাবর। সো অ্যাপ্লাই অ্যাকচুয়ালি ফর লুপের কাজটা করতেছে, বাট ভেক্টরাইজড ভাবে। সো এখানে কিন্তু মানে কাজটা ইজিলি হয়, মানে শর্টে হয়ে যায়, এবং আমার যে আউটপুটটা আসে সেটা একটা ভেক্টর হিসেবে আসে। এখন আহ কোথায় গেল? So, এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এখানে যে আমাকে অ্যাপ্লাই ইউজ করার তো তেমন কোনো কথা নাই, কারণ ম্যাট্রিক্স এর জন্য কিংবা ডেটা ফ্রেমের জন্য আরেকটা ফাংশন আছে, সেটা হচ্ছে রো সাম এবং কল সাম।
আচ্ছা, এটা মনে হয় কল সামস, তাহলে তো এটা রো সাম হওয়ার কথা না, রো সামস, ইয়েস রাইট। সো এটার ভেতরে যদি আমি এখন ম্যাথটা পাস করি এবং রান দিই, আমি রো ওয়াইজ টোটালটা পেয়ে যাব এক্স্যাক্টলি সেম এটার মতোই। সিমিলারলি কল সামসের ভিতরে যদি ম্যাথটা পাস করি, এক্স্যাক্টলি সেম আউটপুট পাবো। কোথায়, আচ্ছা রান দিই, এইটুকু ক্লিয়ার? আচ্ছা, অ্যাপ্লাই ফাংশনের এই পার্টটা কি সবার ক্লিয়ার? এটা ইউজ হবে সামনে। জি ভাইয়া। সো এইভাবে হচ্ছে, নিচে আরো কিছু আছে কোড। এখন কোডগুলো যে কেন লিখছিলাম, প্রয়োজন ছিল না, এই পার্টটা বাদ দিয়ে দিই কারণ মাত্র দেখাইলাম। আচ্ছা, এই রো সামস এর মতো অ্যাকচুয়ালি রো মিনস একটা ফাংশন আছে যেটা হচ্ছে টোটালের মতো আমাকে এভারেজ ভ্যালুটা দিবে প্রত্যেকটা রো ওয়াইজ। এরপরে আরো কয়েকটা আছে, টি অ্যাপ্লাই। টি অ্যাপ্লাই এর কাজ হচ্ছে যে আমি প্রথমে হচ্ছে একটা কলাম পাস করে দিব যেটা হচ্ছে নিউমেরিক, তারপর একটা কলাম পাস করব যেখানে হচ্ছে ক্যাটাগরি থাকবে, দেন একটা আর্গুমেন্ট, সেখানে হচ্ছে ফাংশনটা থাকবে, এবং ফাংশন রিলেটেড কোনো এক্সট্রা আর্গুমেন্ট যদি থাকে তারা হচ্ছে পরবর্তীতে থাকবে। সো এটার মেইন বডি হচ্ছে সেম আগেরটার মতোই, তিনটা আর্গুমেন্ট। প্রথম আর্গুমেন্টে, টি অ্যাপ্লাই ফাংশনটার প্রথম আর্গুমেন্টে থাকে হচ্ছে আমি কি চাচ্ছি, আর কার উপরে কোনো একটা সামারি চাচ্ছি। সো আমি রান দিই ফার্স্টে এই লাইনটা, তাইলে হচ্ছে ক্লিয়ার হবেন সবার আগে। আচ্ছা, তো আমি একটা ডিএফ ডেটা ফ্রেম জেনারেট করলাম, সেখানে এইজ আছে, জেন্ডার আছে এবং লোকেশন আছে। So, আমার টার্গেট যদি হয় এরকম যে জেন্ডারদের, জেন্ডার ওয়াইজ হচ্ছে এভারেজ কত, যে মেইলের এভারেজ কত, ফিমেলের এভারেজ কত, সেটা যদি আমি জানতে চাই, মানে হচ্ছে গ্রুপড এভারেজ যদি আমি জানতে চাই, আমি টি অ্যাপ্লাই ফাংশনটা ইউজ করতে পারি। এখন কথা হচ্ছে এটা আসলে আমরা প্র্যাকটিক্যালি ইউজ করব না, আর যেহেতু এটা এক্সিস্ট করে ফাংশনটা, সেই জন্য হচ্ছে আমি এটা দেখাচ্ছি। সেখানে ইন্ডেক্সে আমি পাস করছি হচ্ছে গ্রুপিং ভেরিয়েবলটা। সো এখানে যেটা করবে সেটা হচ্ছে, এটাও কিন্তু একটা লুপ। এই লুপটা হচ্ছে এরকম, প্রথমে জেন্ডারের একটা লেভেল ধরবে, ধরে সেই লেভেলের অনুযায়ী যেই নিউমেরিক ভেরিয়েবলটা আমি পাস করছি সেটার উপরে এই ফাংশনটা অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করে আমাকে আউটপুটটা দিবে। সিমিলারলি অন্য একটা লেভেলে যাবে, সেই লেভেলের জন্য নিউমেরিকের এভারেজটা বের করবে, বা টোটাল যাই হোক যেটা আমি এখানে লিখবো আর কি, সেটা ক্যালকুলেশনটা করবে, করে হচ্ছে আমাকে আউটপুটটা দিবে। সো এখানে অ্যাকচুয়ালি ফর লুপের যে বেসিক আইডিয়াটা সেটাই কিন্তু বারবার এখানে ইউজ হবে। সো এখানে যেহেতু আমি একটা গ্রুপিং ভেরিয়েবল ইউজ করছিলাম, আমি চাইলে মাল্টিপল গ্রুপিং ভেরিয়েবল ইউজ করতে পারি। সো সেটার জন্য আমাকে আর্গুমেন্টের মধ্যে ওই মাল্টিপল যে গ্রুপিং ভেরিয়েবল বলতেছি আমি, সে তাদেরকে পাস করতে হবে একটা লিস্ট হিসেবে। সো লিস্টের কনসেপ্টটা এখানে আসতেছে, যে লিস্টের ভেতরে প্রথমে আমি একটা গ্রুপিং ভেরিয়েবল দিলাম জেন্ডার, দেন অন্য যে গ্রুপিং ভেরিয়েবলটা আছে লোকেশন, সেটাকে দিলাম। সো এই দুইটাকে দেওয়ার পর তাদেরকে আমি লিস্টের মাধ্যমে কম্বাইন করে ইন্ডেক্সে দিয়ে দিলাম। এবার যদি আমি রান দিই, আমি পাবো হচ্ছে রুরালের জন্য ফিমেলের এভারেজ এজ কত, রুরালে মেইলের এভারেজ এজ কত, আরবানে ফিমেলের এভারেজ এজ কত, মেইলের এভারেজ এজ কত। এখন খেয়াল করেন, এই জায়গাতে এনে আসছে, এই জায়গাতে এনে আসছে, এনে আসছে। তো এনে গুলো আসার কারণ হচ্ছে এখানে একটা মিসিং ছিল। সো ওই যে আমাদের এক্সট্রা আর্গুমেন্ট এখন পাস করার প্রয়োজন আসছে, সেই কাজটা এখন আমরা ভিতরে করতে পারবো। na.rm ইকুয়াল টু ট্রু করে দিলে হয়ে যাচ্ছে। সো খেয়াল করেন, আমি কিন্তু এখানে এইভাবে লিখি নাই, মিন সেটার ভিতরে কোনো কিছু দিয়ে দেন na.rm এইভাবে লিখি নাই। কারণ হচ্ছে এইটা হচ্ছে টি অ্যাপ্লাই ফাংশনের কিংবা অ্যাপ্লাই ফ্যামিলি অফ ফাংশনের কনভেনশন, যে কোডগুলো এইভাবে লিখতে হয়। সো আজকে ক্লাসের এই অংশটা দেখানোর মেইন কারণ হচ্ছে এটা বোঝানো যে ফাংশনগুলোকে আসলে ভেতরেও পাস করা যায়, অন্য একটা ফাংশনের ভিতরে আমি হচ্ছে ফাংশন পাস করতে পারি। সেটা হচ্ছে এইভাবে করতে হয়, ওখানে ব্র্যাকেট ইউজ করা যাবে না। আর এক্সট্রা যদি কোনো আর্গুমেন্ট থাকে সেটা হচ্ছে আলাদা হবে, এখানে এলিপসিস বলে, ওই এলিপসিসের জায়গাটা এটা ইউজ করতে হয়। ফাংশনের ক্লাসটা গেলে এই ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে।
তো আমি দুইটা জায়গাতে এখন মিসিংটাকে রিমুভ করে দিলাম। এবার যদি আমি রান দিই, আমি দেখবো যে ফিমেলের এভারেজ এজ হচ্ছে 21.5, মেলের এভারেজ হচ্ছে 21.66। আর রুরালে ফিমেল হচ্ছে 23.00, মেল হচ্ছে 21.66, আরবানে হচ্ছে 20, আরবানে মেল হচ্ছে মিসিং, কারণ এখানে ভ্যালু ছিলই না আসলে। এভাবে হচ্ছে টি অ্যাপ্লাইটা কাজ করে। আর লাস্টে যেটা আছে সেটা হচ্ছে এল অ্যাপ্লাই এবং এস অ্যাপ্লাই। সো এল অ্যাপ্লাই এবং এস অ্যাপ্লাই অ্যাকচুয়ালি সেম কাজই করে, দুইটার মাঝে পার্থক্যটা হচ্ছে আউটপুটে। আউটপুট কি থাকবে? সো আমি যদি এইটা রান দিই, এটা রান দিলে আমার কি হবে, একটা লিস্ট ক্রিয়েট হবে যেখানে চারটা এলিমেন্ট থাকবে, একটা হচ্ছে ভেক্টর, একটা এজ, একটা ডেটা ফ্রেম আর একটা অ্যারে। সো এটা রান দিয়ে আমি আউটপুটটা দেখি। আচ্ছা, ডিএফ ওয়ান নট ফাউন্ড, খুব সম্ভবত আমি ডিএফ ওয়ান সেভ করে নিই। আচ্ছা, এইটার নামটা চেঞ্জ করে দিলেই তো হচ্ছে। ওকে, সো এটা এখন ডিএফ ওয়ান হয়ে গেল। আনএক্সপেক্টেড সিম্বল ইন টি অ্যাপ্লাই পারফরমেন্স, আমি তো টি অ্যাপ্লাই রানে দিইনি। ও সরি, টিএফ ওয়ান উপরে এটা যদি রান দেই হইছে, এটা যদি রান দেই হইছে, এটা যদি রান দেই অ্যারে ওয়ান নট ফাউন্ড। আচ্ছা, এগুলো আগে ছিল না, ওগুলো হচ্ছে আগে সেভ করা ছিল। আচ্ছা, অ্যারে ছাড়াই রান দিই, সমস্যা নাই। সো এটা আমি রান দিলাম। সো এলএস থ্রিতে এখন আমার তিনটে এলিমেন্ট আছে। সো আমি চাচ্ছি প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে চেক করব যে এলিমেন্টটা আসলে আমার ডেটা ফ্রেম কিনা। সো সেটার জন্য এই এল অ্যাপ্লাইটা কাজ করে দিতে পারে। এল অ্যাপ্লাই এর মধ্যে প্রথমে আমি দিব হচ্ছে যার উপরে অপারেশনটা চালাইতে চাই, যে লুপ হয়ে হয়ে চলতে থাকবে, যে প্রথমে সে এইটার মধ্যে গিয়ে চেক করবে যে এটা ডেটা ফ্রেম কিনা। সো সেই ফাংশনটা হচ্ছে এইটা, is ডট ডেটা ডট ফ্রেম, দেন আবার এলএস থ্রি, সেখানে আবার সিমিলারলি is ডট ডেটা ডট ফ্রেম। সো দুইটার আউটপুটটা যে ডিফারেন্ট সেটা আমি রান দিয়ে দেখাই। এল অ্যাপ্লাই এর আউটপুটে লিস্ট আসতেছে এবং লিস্টের আর্গুমেন্ট গুলো মানে ভ্যালু গুলো হচ্ছে ফলস এবং ট্রু। তো যখন এটা রান দিয়ে দেখবে যে এটা আসলে ডেটা ফ্রেম, তখন সে আমাকে আউটপুটে দিচ্ছে ট্রু, আদারওয়াইজ সে আমাকে আউটপুটে দিচ্ছে ফলস। আর এস অ্যাপ্লাই এর আউটপুটটা হচ্ছে একটা জাস্ট মানে সুন্দর সিম্পলিফাইড ফর্ম। সে প্রথমে আইডি দিচ্ছে, মানে নামটা দিচ্ছে, পরে দিচ্ছে যে আমার আউটপুটটা কি ফলস নাকি ট্রু। সো এইভাবে হচ্ছে এস অ্যাপ্লাই কাজ করে। সো দুইটা জিনিস মোটামুটি সেম কাজই করে, বাট এল অ্যাপ্লাই এর আউটপুটটা আসে হচ্ছে লিস্ট হিসেবে, আর এস অ্যাপ্লাই এর আউটপুটটা আসে হচ্ছে সিম্পলিফাইড একটা রিপ্রেজেন্টেশন হিসেবে, যেটা আসলে পরবর্তীতে ইউজ করার কোনো সুযোগ নাই। সো লুপের পার্টে এই পর্যন্তই ছিল। এক্সারসাইজ দিব আমি কিছু এই বিষয়গুলোর উপরে এই সপ্তাহে। আমার দেওয়ার প্ল্যান আছে, ওইটা হচ্ছে গুগল ক্লাসরুমে একটু নজর রাখবেন। আমি এমনিতে মেসেজ দিয়ে দেবো গ্রুপে কোন এক্সারসাইজ দিলে। ভাই আর আরে মাল্টিপল কার্সার নেওয়া যায় কিভাবে একটু বলবেন? আমি ক্লিয়ার না, মাল্টিপল কি? মাল্টিপল কার্সার নেওয়া যাবে কিভাবে? কার্সর বলতে কি, মানে এই যে এটা বোঝাচ্ছেন? এটা ধরেন এখান থেকে মনে করেন যে দুইটা ওয়ার্ড বা তিনটা ওয়ার্ড একসাথে হতে যা আমি চেঞ্জ করতে চাই বা হচ্ছে যে মডিফাই করতে চাই, তখন তো মাল্টিপল কার্সার লাগবে, ওইটা একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, ধরেন এলএস থ্রিটাকে আপনি চেঞ্জ করবেন। সো ধরেন এটাকে এলএস থ্রিটাকে আপনি সিলেক্ট করে কোডে যাবেন, সেখানে রিনেম ইন স্কোপ এটা ক্লিক করলে এই যে এলএস থ্রিটা সিলেক্ট হয়ে যাবে। সেখান থেকে আমি এল এস টু, তো সবগুলো হচ্ছে একসাথে এখানে চেঞ্জ হতে থাকবে। আপনি কি হ্যাঁ এটা বুঝতে বুঝেছেন? পারছি, হ্যাঁ হ্যাঁ এটা 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 জানতে চাচ্ছিলাম। আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে। এটা হচ্ছে এই জায়গায় আছে আর কি, কোডে গিয়ে রিনেম ইন স্কোপ। সো আপনি যাকে চেঞ্জ করতে চাচ্ছেন তাকে আগে সিলেক্ট করে নেবেন, যে এটাকে হচ্ছে সিলেক্ট করে নিয়ে দেন হচ্ছে এই কাজটা করবেন।